মানুষের জীবন বড়ই অদ্ভুত, কখন কি হয়ে যায় কে জানে। আজ আমি সকলের চোখের মণি, কাল হয়তো ভাগ্য বদলে যেতে পারে। আমার কেন মনে হয় সুখ শান্তি ভালোবাসা আমার কপালে সইবে না? কেন বুকের মধ্যে খালি খালি অনুভব হয়? কেন আমি নিজেও জানি না, কিন্তু কিছু একটা যেন আমার সব কেড়ে নিবে, আমাকে ভালো থাকতে দিবে না। আমি কি সবাইকে হারিয়ে ফেলবো, নাকি এসব আমার মনের ভুল ধারণা? সাগর রুমে শুয়ে এসব ভাবছে। সে বাড়ির আদরের সন্তান, তার সুখ দেখে আশেপাশের সবাই তাকে হিংসা করে। সাগর তো বাবা মার চোখের মণি। ওই একটা ছোট বোন আছে, খুব দুষ্টু। এরা সাগরকে জ্বালিয়ে মারে, তবুও সাগরের চোখের মণি তার বোন। সাগরের ভাবনার মাঝে মা ডাক দিল, সাগর বাবা আয় খেয়ে নে, দেখ তোর পছন্দের সব রান্না করেছি। সাগর মায়ের ডাক শুনে দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে উঠে দাঁড়ালো। কেন জানি আজ তার মনটা অদ্ভুত লাগছে। সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও বুকের ভেতর একটা অজানা ভয় কাজ করছে। কিন্তু এসব ভাবনা ঝেড়ে ফেলে সে নিচে ডাইনিং রুমের দিকে চলে গেল। নিচে যেতেই তার নাকে ভেসে এলো মজার মজার খাবারের ঘ্রাণ। পুরো ডাইনিং টেবিল সাজানো, পোলাও, রোস্ট, গরুর মাংস, কাবাব, চিংড়ি মালাইকারি, আর তার সবচেয়ে পছন্দের দই। ও মাই গড, মা তুমি কি পুরো একটা বিয়ের আয়োজন করে ফেলেছো নাকি? এত খাবার কে খাবে? আমার ছেলে খাবে। কয়েকদিন ধরে ঠিক মতো খাচ্ছিস না, মুখটাও কেমন শুকিয়ে গেছে, তাই ভাবলাম আজ আমার বাবার পছন্দের সব রান্না করি। মা তুমি না পৃথিবীর সবচেয়ে সেরা মা। তেল মারা বন্ধ করে আগে বসে খা। সাগর হেসে চেয়ার টেনে বসতে তার মা নিজের হাতে প্লেটে খাবার তুলে দিতে লাগলেন। এই নে পোলাও, এই নে রোস্ট, আর এই গরুর মাংসটা খেয়ে দেখ। সকালে উঠে নিজে বাজারে গিয়েছি শুধু তোর জন্য। মা এত খাবার দিলে আমি তো আজকেই ফেটে যাব। ফাটলে ফাটবি, তবু আমার সামনে সব খেতে হবে। বাহ, কি সুন্দর দৃশ্য! মনে হচ্ছে এ বাসায় আমি কোনো মানুষই না, আমি হয়তো শোকেশে রাখা কোনো খেলনা। সব ভালোবাসা, সব আদর, সব খাবার শুধু ভাইয়ার জন্যই। আরে তুই আবার শুরু করলি? আমি শুরু করলাম? আমি সকাল থেকে 3 বার বলেছি আমার জন্য ফুচকা বানাতে, কেউ শুনলো না। আর ভাইয়া নিচে নামতেই পুরো রেস্টুরেন্ট খুলে বসে আছে। তোর জন্যও রান্না করেছি। না মা, আপনাকে সান্ত্বনা দিতে হবে না, আমি সব বুঝি। এই সংসারে আমার কোনো মূল্য নেই। কারণ তুই এই সংসারের কেউ না। মানে? তোকে তো কুড়িয়ে পেয়েছে, জানিস না? কি বললি তুই? সত্যি বলছি, মা বাবা আমাকে হাসপাতালে দেখতে গিয়েছিল। ফেরার সময় রাস্তার পাশে একটা ঝুড়িতে তোকে পাওয়া যায়, তারপর দয়া করে বাসায় নিয়ে আসে। মা দেখো, ভাইয়া আবার মিথ্যা বলছে। মিথ্যা কেন হবে? তুই আয়নায় নিজের চেহারা দেখেছিস? আমাদের পরিবারের কারোর সাথে মিল আছে? তোর চেহারা কি শাহরুখ খানের মতো নাকি? আমার চেহারা রাজপুত্রের মতো। হাহ, রাজপুত্র না রাজহাঁস? দেখেছো মা, ছোটরা বড়দের সম্মান করতে জানে না। বড়রা আগে বড়দের মতো আচরণ করুক। কুড়িয়ে পাওয়া মেয়ে আবার কথা বলে? আমি কুড়িয়ে পাওয়া হলে তুই ডাস্টবিন থেকে পাওয়া। কি বললি? ডাস্টবিন থেকে পাওয়া। মা দেখো তোমার মেয়েকে। দুজনেই চুপ কর। মা তুমি বলো আমি কুড়িয়ে পাওয়া না। না, তুই কুড়িয়ে পাওয়া না। শুনেছিস? কারণ তোকে কুড়িয়ে পাওয়া হয়নি, তোকে তো কেউ রেখে পালিয়ে গিয়েছিল। হ্যাঁ, আজকে আমি তোকে ছাড়বো না। বাঁচাও বাঁচাও, এই মেয়ে আমাকে মারবে। দাঁড়া, আজকে তোর খবর আছে। পুরো ডাইনিং রুম জুড়ে শুরু হয়ে গেল ভাই বোনের দৌড়ঝাঁপ। বাবা হাসতে হাসতে বলল, হাল্লা, এরা কি কোনোদিন বড় হবে না? আমার তো মনে হয় না। ওদের ঝগড়া না দেখলে দিনটাই অসম্পূর্ণ লাগে। সত্যি বলছি ভাই, এদের একজনকে একদিন অন্য কোথাও পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, ভাইয়াকে পাঠিয়ে দাও। কেন? তুই যা। এটা আমার বাসা। আমারও বাসা। কিন্তু আমি ছোট। ছোট মানে? ছোটদের দাবি আগে মানতে হয়। এই আইন কোথায় লেখা আছে? আমার বইয়ে লেখা আছে। তাহলে সেই বই পুড়িয়ে ফেল। আল্লাহ আমার নাতি নাতনিগুলোকে সুখে রাখো, ওদের হাসি দেখলে মনটা ভরে যায়। আমিন। সবাই মিলে হাসি আনন্দে খাওয়া শেষ করলো। পরিবারের প্রতিটি মানুষ সাগরকে অনেক ভালোবাসে, আর সাগরও তাদের ছাড়া কিছুই বোঝে না। কিন্তু সুখের দিন সবসময় একরকম থাকে না।
কখনো কখনো জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঝড় আসে তখনই, যখন সবচেয়ে মানুষ বেশি সুখে থাকে। সাগর তখনও জানতো না কয়েকদিন পর তার জীবনে এমন এক কালো অধ্যায় শুরু হতে চলেছে যা তার পুরো পৃথিবীটাই বদলে দেবে। যে ছেলেটাকে সবাই আদর্শ, ভদ্র ও পরিবারের গর্ব বলে জানে, সেই ছেলেটার নামে পাশেই একদিন জুড়ে যাবে ভয়ঙ্কর একটি অপবাদ। আর সেই অপবাদই তাকে কেড়ে নেবে তার হাসি, তার স্বপ্ন, তার পরিবার, এমনকি তার নিজের পরিচয়ও। সকালটা ছিল একদম প্রাণবন্ত। জানালা দিয়ে সোনালি রোদ ঢুকে পড়েছে পুরো ঘরে। পাখির কিচিমিচির শব্দে চারপাশ মুখরিত, কিন্তু সাগরের রুমে এখনো যুদ্ধ চলছে। সাগর আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে, কখনো ডানে তাকাচ্ছে, কখনো বামে তাকাচ্ছে। এই যে আয়না সাহেব, আর কত সুন্দর হব আমি, আর সুন্দর হলে তো মানুষ আমাকে দেখে অজ্ঞান হয়ে যাবে। ঠিক তখনই দরজা খুলে ইরা ঢুকে পড়ল। ভাইয়ের এই ভাব দেখে সে ভেঙচি কেটে বলল, উফ, সকাল সকাল নিজের চেহারা দেখে প্রেমে পড়ে গেছিস নাকি? তুই আবার এখানে কেন এসেছিস? দেখতে এসেছি আমার ভাইটা মানুষ হলো নাকি এখনো বানরই আছে। বানর তোর সামনে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, তুই তো দাঁড়িয়েই আছিস। ইরা, কি? বের হয়ে যা, না গেলে জানালা দিয়ে ফেলে দিব। তুই আমাকে ফেলবি? অবশ্যই। আগে নিজের ওজন কমা, তারপর ফেলতে আসিস। আমি মোটা? হাতির বাচ্চা। আজকে তোর খবর আছে। সাগর আর ইরার দিকে এগোতেই ইরা দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। মা, ভাই আমাকে মারতে আসছে। নাটকবাজ একটা। কিছুক্ষণ পর সাগর ব্যাগ কাঁধে নিয়ে নিচে নামলো, তারপর তার মাকে ডেকে বলে উঠল, মা, আমি ভার্সিটিতে যাচ্ছি। আচ্ছা বাবা, সাবধানে যাস, রাস্তা দেখে শুনে চলবি, বাইক খুব স্পিডে চালাবি না, দুপুরে ঠিক মতো খেয়ে নিস। আচ্ছা মা, এত টেনশন করো কেন? ছেলে বড় হয়েছে বলে কি মায়ের চিন্তা কমে যায়? আমার জন্য এত চিন্তা করতে হবে না, আমি একদম ঠিক আছি। তাও দেখে শুনে যাস বাবা। ঠিক তখনই সোফার উপর বসে থাকা ইরা ভেঙচি কাটলো। সে বিদ্রুপ করে বলে উঠল, দেখে শুনেই তো যাবে মা। কি বলতে চাস? রাস্তার যত মেয়ে আছে সব দেখতে দেখতে যাবে, এর জন্য মা বলেছে দেখে শুনে যাস। কি? হ্যাঁ, না হলে প্রতিদিন এত সময় লাগে কেন? আমি বুঝি সব। তুই আবার শুরু করলি? সত্যি কথা বললেই সমস্যা। তুই কি আমাকে ফলো করিস নাকি? দরকার নেই, তোর মতো ছেলেদের আমি খুব ভালো করেই চিনি। ও তাই নাকি? অবশ্যই, বাইক নিয়ে বের হবে আর ভাব নেবে যেন সিনেমার হিরো। আমি হিরোই। তুই হিরো না, ভিলেনও না, তাহলে? কমেডিয়ান। মা দেখো তোমার মেয়েকে। আমি কিছু শুনতে চাই না, তোমরা সকাল সকাল শুরু করিস না। মা, আমি তো সত্যি বলেছি। সত্যি বলছিস? অবশ্যই। তাহলে তুই প্রতিদিন স্কুলে যাওয়ার সময় কেন আয়নার সামনে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকিস? আমি সুন্দর হওয়ার জন্য। তাহলে আমি মেয়েদের দেখার জন্য? কি? না মানে ধরা খেয়ে গেছিস? আমি মজা করছিলাম। এখন আর মিথ্যা বলে লাভ নেই। তুই বাসায় থাক, এসে তোর বিচার করব। আমি ভয় পাই না। আজকে সন্ধ্যায় দেখা যাবে। আসিস আগে। বাদুর কোথাকার! বানর কোথাকার! আল্লাহ, এদের একজনকে অন্য গ্রহে পাঠিয়ে দাও। দুজনকেই পাঠিয়ে দেওয়া উচিত। আগে ভাইয়াকে পাঠান। আগে তুই যা। শেষমেশ সাগর সবার থেকে বিদায় নিয়ে বাইরে চলে এলো। বাড়ির বাইরে তার প্রিয় স্পোর্টস বাইকটা দাঁড়িয়েছিল। সাগর হেলমেট পরে বাইকে উঠল। আল্লাহ হাফেজ। মুহূর্তের মধ্যে বাইকটা রাস্তা ধরে ছুটল। শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে প্রায় 40 মিনিট পর সাগর পৌঁছে গেল ভার্সিটিতে। ভার্সিটির মূল গেটের সামনে একটা গাছের নিচে দাঁড়িয়েছিল তার সবচেয়ে কাছের বন্ধু সিয়াম। সিয়াম আর সাগরের বন্ধুত্ব স্কুল জীবন থেকে। দুজন একে অপরকে সবকিছু জানে, সুখ দুঃখ সবসময় একসাথে ভাগাভাগি করে। অবশেষে মহারাজের আগমন হলো। কি হয়েছে? কি হয়েছে মানে? আমি আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আরে ভাই, আমার একটা বাদুর বোন আছে না, প্রতিদিন পিছনে লাগে। সকালে বের হওয়ার সময়ও শান্তি দেয় না। যেমন তুই তেমন তোর বোন, দুটোই বাদর। আমি বাদর? অবশ্যই। আমি এত ভদ্র ছেলে। তুই আর ভদ্র? কেন? গত সপ্তাহে ক্লাসের স্যারের সামনে কে বলেছিল, স্যার আপনি আজকে খুব স্মার্ট লাগছেন? তো তারপর পুরো ক্লাস হাসতে শুরু করেছিল। আমি তো প্রশংসা করেছিলাম। প্রশংসা না, মজা করেছিলি।
আচ্ছা ওটা বাদ দে, বাদ দিব কেন? কারণ আমি তোর বন্ধু। সেই কারণেই তো বলছি। চল ক্লাসে যাই। দাঁড়া, একটা কথা বলি। বল। আজকে নতুন কিছু মেয়ে ভর্তি হয়েছে শুনেছি, তো দেখতে যাবি না? আমি এসব দেখি না। তুই না দেখলেও চোখ দেখবে। তুই কখনো মানুষ হবি না। তুইও না। দুজন বন্ধু গল্প করতে করতে ডিপার্টমেন্টের দিকে হাঁটতে লাগলো। তারা কেউ জানলো না এই সাধারণ দিনের আড়ালে ধীরে ধীরে এগিয়ে আসছে এক ভয়ঙ্কর ঝড়। সাগর আর সিএম গল্প করতে করতে ডিপার্টমেন্টের সামনে এসে দাঁড়ালো। চারপাশে শিক্ষার্থীদের ভিড়। কেউ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, কেউ ক্লাসে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে, আবার কেউ বেঞ্চে বসে গল্পে মশগুল। ভাই আজকে ক্লাসে যাবি তো? না, আমি তো এখানে পিকনিক করতে এসেছি। তোর সাথে সিরিয়াস কথা বলাই ভুল। তাহলে ভুল করিস না। আরে দেখ দেখ, আবার এসেছে। আজকেও মনে হয় কিছু একটা হবে। কি ব্যাপার? জানি না। সাগরের সামনে তাকাতে কপাল কুঁচিয়ে গেল। তার দিকে এগিয়ে আসছে একটি মেয়ে। মেয়েটিকে দেখে সাগর বিরক্ত হয়ে গেল। মেয়েটার নাম মিতু, বড়লোক বাবার একমাত্র মেয়ে। ছোটবেলা থেকে যা চেয়েছে তাই পেয়েছে, কারণ না শুনতে অভ্যস্ত নয়। আর সাগর সেই কারণেই সাগরের প্রতি তার জেদটা দিনকে দিন বেড়েই চলেছে। সাগর এর আগেও দুইবার তাকে স্পষ্টভাবে না বলে দিয়েছে, কিন্তু মিতু এমন মেয়ে যে প্রত্যাখ্যান মানতে জানে না। সাগর ভাইয়া, আপনার সাথে আমার কিছু কথা আছে এবং আজকে আমি চাই আপনি সবার সামনে আমার কথার উত্তর দেন, কারণ আমি আর লুকিয়ে লুকিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে চাই না। মিতু, আমি আগেও বলেছি আমার তোমার সাথে কোনো কথা নেই। তুমি অযথা বারবার একই বিষয় নিয়ে আসো কেন? কারণ আমি আপনাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য যদি 100 বারও বলতে হয় তাহলে আমি 100 বারই বলবো। আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই পুরোপুরি চুপ। সবাই বুঝে গেছে আবার সেই পুরনো ঘটনা ঘটতে যাচ্ছে। আরে শুরু হয়ে গেছে, আজকে দেখি কি হয়। আল্লাহ বাঁচাও। তুই আবার নাটক শুরু করিস না। ভাই আমি দূরে দাঁড়াই। দূরে না, অনেক দূরে যা। আমি আজকে আর কোনো লুকোচুরি করতে চাই না। আমি সবার সামনে বলতে চাই আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি যখন হাসেন তখন আমার ভালো লাগে, আপনি যখন কথা বলেন তখন আমার ভালো লাগে, আপনি যখন কাউকে সাহায্য করেন তখন আমার আরো বেশি ভালো লাগে। আমি আপনাকে আমার জীবনের অংশই হিসেবে চাই। আপনি কি আমার ভালোবাসা গ্রহণ করবেন? বাহ, মেয়েটা সাহসী বলতে হবে। কিন্তু সাগর ভাই তো রাজি হবে না। সাগর কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর শান্ত গলায় বলল, মিতু, আমি তোমাকে আগেও বলেছি, আজকেও বলছি, আমার উত্তর একই আছে। আমি তোমাকে ভালোবাসি না, ভবিষ্যতেও ভালোবাসার কোনো সম্ভাবনা নেই। তাই তুমি নিজের সময় নষ্ট করো না। কথাটা বলেই মিতুর মুখের হাসি মিলিয়ে গেল, কিন্তু সাগর থামল না। শুধু না বললেই হতো, কিন্তু তুমি বারবার একই কাজ করছো বলে আমাকে স্পষ্টভাবে বলতে হচ্ছে। তোমার এই জেদি স্বভাব, অহংকার আর মানুষের কথা না শোনার অভ্যাস আমার একদমই পছন্দ নয়। আমি এমন কাউকে আমার জীবনের পাশে কল্পনাও করতে পারি না। চারপাশে স্তব্ধ সবাই। মিতুর চোখে রাগ স্পষ্ট হয়ে উঠছিল। মিতু এবার রেগে গিয়ে চিৎকার করে উঠল, তাহলে তুমি আমাকে আবারও সবার সামনে অপমান করলে? আমি তোমাকে অপমান করিনি, তুমি নিজেই সবার সামনে এমন পরিস্থিতি তৈরি করেছো। আমি শুধু সত্যি কথা বলেছি। তুমি কি জানো আমি কে? হ্যাঁ, খুব ভালো করেই জানি। তুমি একজন জেদি মেয়ে যে না শুনতে পারে না। তুমি আমাকে প্রত্যাখ্যান করে খুব বড় ভুল করেছো। আমার মনে হয় না। বারবার আমাকে রিজেক্ট করছো তো। এর ফল তোমাকে পেতে হবে সাগর। এমন ফল পাবে যা তুমি কখনো কল্পনাও করনি। মিতুর চোখে তখন অদ্ভুত এক আগুন, যেন তার অহংকারে আঘাত লেগেছে, আর সেই আঘাত সে কিছুতেই ভুলতে পারছে না। শোনো মিতু, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তোমার মতো বেয়াদব, অহংকারী আর জোর করে মানুষের জীবনে ঢুকে পড়তে চাওয়া মেয়েকে আমার একদম পছন্দ না। আর একটা কথা ভালো করে শুনে রাখো, আজকের পর আমার আশেপাশে ঘোরাঘুরি করবে না। আমি তোমাকে কোনো আশা দেইনি, ভবিষ্যতেও দিব না। তুমি এর জন্য অনুতপ্ত হবে। দেখা যাবে। তুমি ভাবছো তুমি আমাকে এভাবে অপমান করে পার পেয়ে যাবে? আমি কাউকে অপমান করিনি, আর যদি সত্যি কথা বলাকে অপমান মনে হয় তাহলে সেটা তোমার সমস্যা। মিতুর মুখ রাগে লাল হয়ে গেল। সে চারপাশে একবার তাকালো। সবাই তার দিকে তাকিয়ে আছে। এই প্রথম কোনো ছেলে তাকে এভাবে বারবার ফিরিয়ে দিল। তার অহংকার সেটা মেনে নিতে পারছে না। ঠিক আছে সাগর,
আজকে যা করলে তার জন্য একদিন তোমাকে কাঁদতে হবে। আমি অপেক্ষা করব সেই দিনের জন্য। কথাটা বলে মিতু দ্রুত সেখান থেকে চলে গেল। সাগর বিরক্ত হয়ে মাথা নাড়ল। ভাই, কি? আমার কেন জানি মনে হচ্ছে মেয়েটা ভালো কিছু করবে না। যারা নিজের ইচ্ছাকে ভালোবাসা আর অন্যের ইচ্ছাকে অপমান মনে করে তারা কখনো ভালো কিছু করে না। তবু সাবধানে থাকে। মেয়েটার রাগ আমি আজকে প্রথমবার দেখলাম। আমি কোনো ভুল করিনি, তাই ভয়ও পাই না। সাগর কথাটা বলল, তার অজান্তে ভাগ্যের চাকা ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে। মিতুর চোখে সেই আগুন ভবিষ্যতে ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছিল, আর দূরে দাঁড়িয়ে থাকা আরেকজন মানুষ পুরো ঘটনাটা গভীর মনোযোগ দিয়ে দেখছিল। সে আর কেউ নয়, সাগরের সবচেয়ে কাছের বন্ধু সিয়াম। তার ঠোঁটের কোণে তখন ভেসে উঠছিল এক রহস্যময় হাসি, যে হাসির অর্থ আজ কেউ বুঝতে পারল না। মৃত্যুর আগে ফুসতে ফুসতে সেখান থেকে চলে গেল সাগর আর সিয়াম। আর বিষয়টা নিয়ে মাথা ঘামালো না। তাদের কাছে এটা নতুন কিছু না। গত কয়েক মাস ধরে মিতু বারবার নিজের অনুভূতির কথা বলছে, আর সাগর প্রতিবারই ভদ্রভাবে না বলেছে। কিন্তু আজকের ঘটনাটা একটু অন্যরকম ছিল, কারণ আজ পুরো ভার্সিটির সামনে মিতুর অহংকারে আঘাত লেগেছে। আর কিছু মানুষ অপমান ভুলে যেতে পারে, আবার কিছু মানুষ অপমানকে প্রতিশোধে পরিণত করে। সাগর অবশ্য এসব কিছুই জানতো না। সে সিয়ামকে নিয়ে ক্লাসরুমে ঢুকে বলল, ভাই, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তুই আবারও মেয়েটাকে না বলে দিলি। না বলবো না তো কি হ্যাঁ বলবো? পছন্দ না হলে জোর করে ভালোবাসা যায় নাকি? সেটা ঠিক আছে, কিন্তু মেয়েটা দেখতে সুন্দর। বড় লোকের মেয়ে আবার তোকে এত ভালোবাসেও। ভালোবাসা আর জেদ এক জিনিস না সিয়াম। কেউ যদি আমার না শুনতে না পারে তাহলে সে আমাকে ভালোবাসে না, সে নিজের ইচ্ছাকে ভালোবাসে। বাহ, আজকে তো অনেক দার্শনিক কথা বলছিস। তুই চুপ করে ক্লাস কর। স্যার, আসার আগ পর্যন্ত আমি কোনো ক্লাস করি না। তুই জন্মগত ফাঁকিবাজ। ধন্যবাদ। দুজনে কথার মাঝে শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন। সাথে সাথে পুরো ক্লাসরুম চুপ হয়ে গেল। আজকে সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবে। গত ক্লাসের বিষয় নিয়ে আমি প্রশ্ন করব, আর কেউ যদি উত্তর দিতে না পারে তাহলে কিন্তু সমস্যা হবে। ভাই, আমি শেষ। কেন? কারণ গত ক্লাসে আমি ঘুমিয়েছিলাম। তাহলে আজকে কান ধরে দাঁড়িয়ে থাকবি। বন্ধু হয়ে এমন কথা বলতে পারলি? খুব সহজে পারলাম। ক্লাসে আবারও হাসির রোল পড়ে গেল। এভাবেই ক্লাস চলতে লাগলো। অন্যদিকে ভার্সিটির পেছনের বাগানে একটি বেঞ্চে বসে আছে মিতু। তার মুখ গোমরা, চোখে মুখে স্পষ্ট রাগ। তার পাশে বসে আছে তার কয়েকজন ঘনিষ্ঠ বান্ধবী। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে সাগর ভাইয়া তোকে আবার রিজেক্ট করেছে। সত্যি বলছি, আমার নিজেরই রাগ হচ্ছে। তোর মতো একটা মেয়েকে কেউ না বলে কিভাবে? ভার্সিটির কত ছেলে তোর পেছনে ঘোরে, আর সাগর ভাইয়া বারবার তোকে ফিরিয়ে দিচ্ছে। এটা তো সরাসরি অপমান। আমি এই অপমান কোনোদিন ভুলবো না। ভুলবেও না। তুই যদি চাস তাহলে এমন শিক্ষা দিতে পারিস যে সারা জীবন মনে রাখবে। আমি এখন শুধু একটা কথাই ভাবছি। কি কথা? সাগর বারবার আমাকে অপমান করেছে, বারবার আমার অহংকারে আঘাত দিয়েছে। এর শোধ আমি অবশ্যই নিব। এই তো আমার বান্ধবী, তুই যা চাইবি আমরা তোর সাথে আছি। আমি কাউকে ছাড়ি না, আর সাগরও ছাড় পাবে না। মিতুর চোখে তখন অদ্ভুত এক কঠোরতা। তার মাথায় কি চলছে সেটা কেউ বুঝতে পারছে না, কিন্তু একটা বিষয় পরিষ্কার, সে প্রতিশোধ নিতে চাইছে। এদিকে ক্লাস শেষ হতে বিকেল হয়ে গেল। সাগর আর সিয়াম ক্যাম্পাসে কিছুক্ষণ আড্ডা দিল। আজকে বাড়ি গিয়ে কি করবি? প্রথমে খাওয়া, তারপর ঘুম। তোর জীবনটা কত শান্ত। শান্ত না, আমার বাসায় ইরা আছে। ও হ্যাঁ, তাহলে শান্তি শব্দটা বাদ। একদম বাদ। তোর বোনকে দেখলেই কেন জানি আমার হাসি পায়। আমার কান্না পায়। কাল দেখা হবে ভাই। আচ্ছা, সাবধানে যাস। সাগর বাইকে উঠে বাড়ির পথে রওনা দিল। প্রায় 1 ঘন্টা পর সে বাড়িতে পৌঁছালো। বাইক গ্যারেজে রেখে ঘরে ঢুকতেই ওহ, মহারাজ এসেছেন, সবাই সাবধান। আবার শুরু করলি? আমি তো সত্যি বলেছি। কোন সত্যি? ভার্সিটি গিয়ে কত মেয়েকে ইমপ্রেস করতে আসলে। তুই খবর রাখিস নাকি? আমার গুপ্তচর আসছে। তোর গুপ্তচরের নাম কি? বলবো না, রাষ্ট্রীয় গোপন তথ্য। রাষ্ট্রীয় গোপন তথ্য তোর মাথা। দেখো মা, ভাইয়া আমাকে অপমান করছে। তোরা শুরু করিস না। সাগর, হাত মুখ ধুই আয়। না মা, আগে জিজ্ঞাসা করো ভার্সিটিতে কত মেয়ের সাথে কথা বলেছে।
তুই এত আগ্রহী কেন? কারণ আমি জনগণের প্রতিনিধি। তুই জনগণের প্রতিনিধি না, তুই জনগণের সমস্যা। কি বললি? ঠিকই বলেছি। মা দেখো। মা দেখো। জনে একসঙ্গে মায়ের সাথে নালিশ করতে লাগলো। দৃশ্যটা দেখে সবাই হাসতে শুরু করলো। এদের দেখে মনে হয় না একজন ভার্সিটিতে পড়ে আর একজন স্কুলে পড়ে। আমার তো মনে হয় দুজনেই নার্সারিতে পড়ে। আমি কিন্তু ভাইয়ার মতো না। হ্যাঁ, তুই আরো ভয়ঙ্কর। আমি ভয়ঙ্কর। একদম। তাহলে আজকে রাত তোর সব চকলেট খেয়ে ফেলবো। খবরদার। খেয়েই ফেলবো। তাহলে তোর সব আইসক্রিম আমি খেয়ে ফেলবো। সাহস আছে? অবশ্যই আছে। আবারও শুরু হয়ে গেল ভাই বোনের তর্ক। আর তাদের এই ঝগড়া দেখে পুরো পরিবার হাসিতে মেতে উঠল। কিন্তু কেউ জানতো না এই হাসি খুশি পরিবারটার উপর খুব শীঘ্রই নেমে আসতে চলেছে ভয়ঙ্কর এক অন্ধকার। আর সেই অন্ধকারের সূচনা ইতিমধ্যেই হয়ে গেছে। দিনগুলো খুব দ্রুত কেটে যাচ্ছিল। দেখতে দেখতে কয়েকদিন পার হয়ে গেল। ভার্সিটির বন্ধুদের আড্ডা, বাসায় ইরার সাথে প্রতিদিনের ঝগড়া, সবকিছুর আগের মতোই চলছে। তবে একটা বিষয় সাগর খেয়াল করেনি। শ্যাম গত কয়েকদিন ধরে একটু যেন বেশি ব্যস্ত। মাঝে মাঝে কারোর সাথে ফোনে কথা বলছে, আবার সাগর কাছে আসলেই বিষয় বদলে ফেলছে। কিন্তু সাগর এসব নিয়ে মাথা ঘামায়নি, কারণ আগামীকাল তার জন্মদিন। আর জন্মদিন নিয়ে তার কখনো একটা মাতামাতি থাকে না। তার কাছে জন্মদিন মানে পরিবারের সাথে সময় কাটানো, মায়ের হাতের রান্না বান্না আর ইরার অদ্ভুত উপহার। সেদিন রাত, ঘড়িতে তখন 11:30। সাগর নিজের রুমে বসে মোবাইল দেখছিল। এমন সময় তার ফোনে বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল সিয়াম কলিং। এই রাতে আবার কি হলো? ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সিয়ামের তাড়াহুড়ো করা গলা ভেসে এলো। ভাই তুই এক্ষুনি বের হ, জরুরি কাজ আছে। এই রাতে? তোর মাথা ঠিক আছে? আমি একদম সিরিয়াস, তুই এক্ষুনি বের হ। কোথায় যাব? লোকেশন পাঠাচ্ছি, সেখানে আয়। আগে বল কি হয়েছে। ফোনে বলা যাবে না, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তুই এমন ভাব করছিস যেন দেশের প্রধানমন্ত্রী আমাকে ডাকছে। আরে ভাই বেশি কথা বলিস না, তাড়াতাড়ি আয়। ঠিক আছে, আসছি। আজব ছেলে একটা। এই রাতে কোথায় যাচ্ছিস বাবা? সিয়ামের নাকি জরুরি কাজ আছে, একটু গিয়ে দেখে আসি। বেশি রাত করিস না। আচ্ছা বাবা। আমার কেন জানি মনে হচ্ছে ভাইয়া গোপনে প্রেম করছে। তুই না একদিন মাইর খাবি। সত্যি কথা বললে রাগ হয়। চুপ কর বাদুর। চুপ কর বানর। সাগর আর কোনো কথা না বলে বের হয়ে গেল। প্রায় 20 মিনিট পর সে সিয়ামের পাঠানো লোকেশনে পৌঁছালো। জায়গাটা ছিল শহরের নামি দামি একটি ক্লাব। বাইরে থেকে দেখে সবকিছু অন্ধকার লাগছিল, যেন জায়গাটা বন্ধ। সাগর ভেতরে ঢুকতেই দেখতে পেল সিয়াম একা দাঁড়িয়ে আছে। কিরে, এখানে ডেকে আনলি কেন? 2 মিনিট অপেক্ষা কর। কিসের জন্য? সারপ্রাইজ। তোর সারপ্রাইজ গুলো কখনো ভালো হয় না। এইবার হবে। আমার কেন জানি ভয় করছে। ভয় পাবি না, দাঁড়া। হঠাৎ পুরো হলরুমে আলো একসাথে জ্বলে উঠল। মুহূর্তের মধ্যেই চারপাশ রঙিন আলোয় ভরে গেল। তারপর একসাথে অসংখ্য কণ্ঠ ভেসে এলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সাগর, হ্যাপি বার্থডে টু ইউ। সাগর পুরোপুরি অবাক হয়ে গেল। কয়েক সেকেন্ড সে শুধু চারপাশে তাকিয়ে রইল। আমি কি স্বপ্ন দেখছি? পুরো হলরুম বেলুন, লাইট আর সাজসজ্জায় ভরা। তার ক্লাসের প্রায় সবাই উপস্থিত, জুনিয়ররাও এসেছে, এমনকি কয়েকজন শিক্ষকও উপস্থিত। ও মাই গড, কেমন লাগলো সারপ্রাইজ? তুই পাগল, এত বড় আয়োজন করলি। আমার সবচেয়ে কাছের বন্ধুর জন্মদিন বলে কথা। ধন্যবাদ ভাই, সত্যি আমি একদমই বুঝতে পারিনি। সেটাই তো উদ্দেশ্য ছিল। শুভ জন্মদিন ভাই, আল্লাহ তোমাকে অনেক সুখে রাখুক। আজ কিন্তু ট্রিট ছাড়া ছাড়বো না। ঠিক আছে বাবা, সবাইকে খাওয়াবো। হাসি আনন্দে পুরো হল ভরে উঠল। ঠিক তখনই সাগরের চোখ গিয়ে থামলো এক কোণে। সেখানে দাঁড়িয়ে আছে মিতু, তার সাথে তার কয়েকজন বান্ধবীও আছে। সাগরের মুখটা একটু গম্ভীর হয়ে গেল। সে ধীরে ধীরে সিয়ামের দিকে তাকালো। তুই ওদের ডাকছিস কেন? আরে ভাই, পার্টি কি 2-4 জন মানুষ নিয়ে জমে? মানুষ যত বেশি হবে মজা তত বেশি হবে। তবুও আজকে ঝামেলা করিস না, আজকে তো জন্মদিন। ঠিক তখনই মিতু সামনে এগিয়ে এলো, তার মুখের মধ্যে এক অদ্ভুত হাসি। শুভ জন্মদিন সাগর। ধন্যবাদ। আজকের দিনটা তোমার জন্য অনেক বিশেষ দিন। হুম। আর আমি আশা করি আজ তুমি তোমার জীবনের সবচেয়ে সেরা উপহার পাবে।
এমন একটা উপহার যা তুমি কোনোদিন ভুলতে পারবে না। কথাটা শুনে সাগর কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। কেন জানি কথাটার মধ্যে অদ্ভুত একটা ইঙ্গিত ছিল। সে আর কিছু বলল না। ধন্যবাদ। ওয়েলকাম। মিতু ধীরে ধীরে পেছনে সরে গেল। তার ঠোঁটের কোণে তখনও রহস্যময়ী হাসি। আর দূরে দাঁড়িয়ে থাকা সিয়াম একবার মিতুর দিকে তাকালো। দুজনে চোখ কয়েক সেকেন্ডের জন্য মিলল। তারপর দুজন অন্যদিকে তাকিয়ে রইল। কিন্তু বিষয়টা সাগরের চোখ এড়িয়ে গেল না। কিছুক্ষণ পর বিশাল কেক আনা হলো। কেক কাটো, কেক কাটো, কেক কাটো। চল ভাই, আজকের হিরো তুই। ঠিক আছে। সবাইকে পাশে নিয়ে সাগর কেক কাটার জন্য ছুরিটা হাতে নিল। 3, 2, 1, হ্যাপি বার্থডে। সাগর কেক কাটতেই পুরো হলরুম করতালিতে মুখরিত হয়ে উঠল। সবাই তাকে ঘিরে ধরল। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ কেক মুখে মাখিয়ে দিচ্ছে। এই কেকটা আগে আমাকে খাওয়াবে। কেন? কারণ এই আয়োজন আমি করেছি। আচ্ছা, আয়। সাগর নিজের হাতে সিয়ামকে কেক খাইয়ে দিল। তারপর একে একে সবাইকে কেক খাওয়াতে লাগলো। চারপাশে শুধু হাসি, আনন্দ আর উচ্ছ্বাস। সবাই ভাবছে এটা একটা সুন্দর জন্মদিনের রাত, কিন্তু সেই রাতের আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। এমন এক ষড়যন্ত্র যা কয়েক ঘন্টার মধ্যেই সাগরের পুরো জীবন উল্টে পাল্টে দিতে চলেছে। রাত তখন অনেক গভীর। পার্টির আনন্দ যেন ধীরে ধীরে আরো জমে উঠছে। সবাই হাসছে, গল্প করছে, ছবি তুলছে, আর সাগরও বন্ধুদের সাথে সময় কাটাচ্ছে। কিন্তু কেক খাওয়ার কয়েক মিনিট পর থেকেই তার শরীরটা কেমন যেন অদ্ভুত লাগতে শুরু করলো। সিয়াম, আমার কেন জানি মাথাটা কেমন ঘুরছে। মনে হচ্ছে চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে। হয়তো ক্লান্ত লাগছে, সারাদিন ঘোরাঘুরি করেছিস, তারপর আবার এত রাত পর্যন্ত জেগে আছিস। একটু বসে থাক, ঠিক হয়ে যাবে। না রে, ব্যাপারটা স্বাভাবিক মনে হচ্ছে না। আমার হাত পা গুলোও কেমন ভারী হয়ে যাচ্ছে। সাগর দাঁড়িয়ে থাকার চেষ্টা করলো, কিন্তু তার পা কাঁপতে লাগলো। চোখের সামনে উপস্থিত মানুষগুলো যেন ঝাপসা হয়ে যেতে লাগলো। সিয়াম, আমার খুব খারাপ লাগছে। কথাটা শেষ করে সে হঠাৎ টলতে লাগলো। কয়েক সেকেন্ড পর সাগর মাটিতে পড়ে গেল। আরে কি হয়েছে সাগর? পানি আনো, ওকে ধরো। চারপাশে হইচই পড়ে গেল। তখন কয়েকজন লোক দ্রুত এগিয়ে এলো। চিন্তার কিছু নেই, সম্ভবত শরীর খারাপ করেছে। আমরা ওকে একটা রুমে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, সাবধানে নিয়ে। আধা অবচেতন অবস্থায় সাগর কিছুই বুঝতে পারছিল না। তার চোখ বন্ধ হয়ে আসছিল, শুধু অস্পষ্টভাবে কিছু ছায়ামূর্তি দেখতে পাচ্ছিল। তারপর চারপাশ অন্ধকার হয়ে গেল। পরের দিন সকাল, জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো ঘরে প্রবেশ করছে। সাগরের মাথা প্রচন্ড ব্যথা করছে। সে ধীরে ধীরে চোখ খুলল। আমি কোথায়? মাথাটা যেন ফেটে যাচ্ছে। সে ধীরে ধীরে উঠে বসতে গেল। ঠিক তখনই, তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারলে সাগর? কি হয়েছে? সাগর বিস্ময়ে চারপাশে তাকালো। এটা তার রুম না। সে আগে কখনো এই রুম দেখেনি। তার বুক ধকধক করতে লাগলো। আমি এখানে কিভাবে এলাম? অভিনয় করো না। সারা রাত যা করার করে এখন আবার কিছু জানো না সাচ্ছ? তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে শেষ করে দিয়েছো, আমার জীবন নষ্ট করে দিয়েছো। তুমি আমাকে ধর্ষণ করেছো। কি বললে? তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি তোমার সাথে এমন কিছু করিনি। মিথ্যা বলো না। আমি কাউকে মুখ দেখাবো কিভাবে এখন? তো কান্না করতে করতে মেঝেতে বসে পড়ল। ঠিক তখনই দরজা খুলে অনেক মানুষ ভিতরে ঢুকে পড়ল। মৃত্যুর বান্ধবীরা, কিছু ছাত্রছাত্রী, ক্লাবের আয়োজক লোক, সবাই একসাথে হতবাক মুখে তাকিয়ে রইল। হায় আল্লাহ, সাগর ভাই এমন করতে পারলো? আমি বিশ্বাসই করতে পারছি না। মিতুর জীবন শেষ হয়ে গেল। চুপ, সবাই চুপ। তোমরা কেউ কিছু জানো না। আমি নিজেই জানি না আমি এখানে কিভাবে এসেছি। এখন নাটক করে লাভ নেই। আমি সব বলবো, সবাইকে বলবো তুমি আমার সাথে কি করেছো। মুহূর্তের মধ্যে চারিদিকে খবর ছড়িয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ফোন গেল মিতুর বাবার কাছে, ফোন গেল সাগরের বাবা মায়ের কাছে, আর তার কিছুক্ষণ পর সাইরেনের শব্দ। পুলিশ এসে পৌঁছালো। কয়েকজন অফিসার দ্রুত ঘরে প্রবেশ করলো। কি হয়েছে এখানে? স্যার, এই ছেলে আমাকে ধর্ষণ করেছে। না স্যার, এটা মিথ্যা। আমি নির্দোষ। আমি কিছুই করিনি। সব কথা থানায় গিয়ে বলবেন। স্যার, অন্তত আমার কথা শুনুন। গত রাতে কেক খাওয়ার পর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর কি হয়েছে আমি জানি না। দেখেছেন স্যার, এখন গল্প বানাচ্ছে।
ঠিক তখনই দৌড়ে ঘরে ঢুকলেন সাগরের বাবা মা। সাগরের মা দৌড়ে এসে বলল, আমার ছেলে সাগর, কি হয়েছে বাবা? এসব কি শুনছি আমি? বাবা মা, আমি কিছু করিনি। আমি শপথ করে বলছি আমি নির্দোষ। আমি জানি বাবা, আমি জানি আমার ছেলে এমন না। আমার ছেলে কোনো মেয়ের দিকে উঁচু চোখে তাকায় না। আমার ছেলে এমন কাজ করতে পারে না। আমি আমার ছেলেকে এমন শিক্ষা দিইনি। আমি তাকে সম্মান করতে শিখিয়েছি। সে এমন কাজ করতে পারে না। আঙ্কেল, আমি কি মিথ্যে বলবো? আমার জীবন নষ্ট হয়ে গেছে। মেয়েটাকে মিথ্যা বলবে? ছেলেটাকে দেখে ভদ্র মনে হতো। ভদ্র চেহারার আড়ালে কত কিছু লুকিয়ে থাকে। তোমরা কেন আমার কথা বিশ্বাস করছো না? আমি নির্দোষ। আমি কাউকে স্পর্শ করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু কেউ শুনলো না, কেউ বিশ্বাস করলো না। যেন এক মুহূর্তে সবাই তার বিরুদ্ধে চলে গেল। সাগর, আপনাকে আমাদের সাথে যেতে হবে। স্যার, আমি নির্দোষ। চলুন। না, আমার ছেলেকে নিয়ে যাবেন না। আমার ছেলে নির্দোষ। আপনারা ভুল করছেন। অন্তত তদন্ত করুন, অন্তত ওর কথাটা শুনুন। কিন্তু কেউ তাদের আর্তনাদ শুনলো না। সাগরের মা কান্না করতে করতে ছেলের হাত ধরে রাখার চেষ্টা করলেন, আর সাগর শুধু অসহায়ের মতো তাকিয়ে রইল। মা, আমি সত্যি কিছু করিনি, বিশ্বাস করো মা। আমি বিশ্বাস করি বাবা, আমি বিশ্বাস করি। চোখের সামনে ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে, অথচ তিনি কিছুই করতে পারছেন না। সাগরকে পুলিশের গাড়িতে তোলা হলো। গাড়ি দরজা বন্ধ হয়ে গেল, আর সেই মুহূর্তে তার জীবনও যেন বদলে গেল। যে ছেলেটা গত রাত পর্যন্ত ছিল সবার আদরের সাগর, আজ সে সমাজের চোখে ভয়ঙ্কর অপরাধী। কিন্তু সত্যিটা কি? সত্যি কি অপরাধী, নাকি ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্রের শিকার? সেই উত্তর এখনো অজানা। 5 বছর, পুরো 5 বছর কেটে গেছে। এই 5 বছরে অনেক কিছু বদলে গেছে। সময় মানুষের জীবনকে যেমন গড়ে তোলে, তেমনি অনেক সময় তাকে সম্পূর্ণ নতুন মানুষেও পরিণত করে। যে সাগর একসময় ছিল পরিবারের আদরের ছেলে, বন্ধুদের প্রাণ কেন্দ্র, সবার প্রিয়, আজ সে আর সেই সাগর নেই। তার হাসি বদলে গেছে, তার চোখের ভাষা বদলে গেছে, তার জীবনের সংজ্ঞাও বদলে গেছে। বর্তমানে আমেরিকার নিউ ইয়র্ক শহর, আকাশ ছোঁয়া একটি বিশাল ভবনের সর্বোচ্চ তলায় উপস্থিত চৌধুরী গ্লোবাল কর্পোরেশনের হেড অফিস। পুরো ভবনটাই যেন ক্ষমতা, অর্থ আর প্রভাবের প্রতীক। এই কোম্পানির নাম শুনলে বড় বড় ব্যবসায়ীদের মুখে রং বদলে যায়, কারণ এর মালিক একজন মানুষ, যার নাম শুনলে পুরো বিজনেস ওয়ার্ল্ড কেঁপে ওঠে। সেই নাম সাগর চৌধুরী, আমেরিকার অন্যতম সফল বিজনেস টাইকুন, কয়েকশো বিলিয়ন ডলারের মালিক, যার এক ইশারায় শেয়ার মার্কেট ওঠানামা করে, যার সাথে মিটিং করার জন্য পৃথিবী বড় বড় ব্যবসায়ীরা মাসের পর মাস অপেক্ষা করে। কিন্তু এই মুহূর্তে নিজের বিশাল অফিস রুমে জানালার সামনে দাঁড়িয়ে আছে সাগর। তার চোখ দূরের আকাশে, মুখে কোনো অনুভূতি নেই। 5 বছর আগে সে হাসি খুশি ছেলেটা কোনো অস্তিত্ব আর দেখা যায় না। তার চেহারায় এখন শুধু কঠোরতা, তার ব্যক্তিত্বে এখন শুধু ক্ষমতার ছাপ। ঠিক তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করলো একজন তরুণী। মেয়েটির নাম আনিকা রহমান, সাগর চৌধুরীর ব্যক্তিগত সহকারী। গত 3 বছর ধরে সে সাগরের সাথে কাজ করছে, আর এই 3 বছরে সে একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছে, পৃথিবীর কাছে সাগর চৌধুরী একজন বিজনেস কিং, কিন্তু ভেতরে ভেতরে সে ভীষণ একা মানুষ। স্যার, আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন? আর মাত্র 10 মিনিট পরে বোর্ড মিটিং শুরু হবে, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। সাগর কোনো উত্তর দিল না। কয়েক সেকেন্ড নীরব থাকার পর ধীরে ধীরে ঘুরে তাকালো। মিটিং ক্যান্সেল করে দাও। জি। আমি বলেছি মিটিং ক্যান্সেল করে দাও। আজকে আমার ভালো লাগছে না। আনিকা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে কি ঠিক শুনলো নাকি? স্যার, আপনি কি সিরিয়াসলি বলছেন? এই মিটিং এর জন্য গত 6 মাস ধরে প্রস্তুতি চলছে। ইউরোপের 3টা বড় কোম্পানির চেয়ারম্যান ইতিমধ্যে এসে পৌঁছেছেন। এই ডিলটা যদি ফাইনাল হয়, তাহলে কয়েক বিলিয়ন ডলারের প্রজেক্ট শুরু হবে। এটা ক্যান্সেল হলে বিশাল ক্ষতি হয়ে যাবে স্যার। সাগর শান্তভাবে নিজের চেয়ারটায় বসে পড়ল, তারপর টেবিলের ওপর আঙ্গুল ঠুকতে ঠুকতে বলল, আনিকা, তুমি কতদিন ধরে আমার সাথে কাজ করছো? 3 বছর। তাহলে এখনো আমাকে চিনতে পারোনি? মানে? তুমি বলছো কয়েক বিলিয়ন ডলারের ডিল মিস হয়ে গেলে ক্ষতি হবে, কিন্তু তুমি ভুলে যাচ্ছ একটা জিনিস। আমি সাগর চৌধুরী, আমেরিকার বিজনেস টাইকুন। এই সামান্য কয়েক বিলিয়ন ডলারের মিটিং লস হলে আমার কিছুই হবে না। আমি চাইলে আগামীকাল এর দ্বিগুণ বড় ডিল করতে পারবো। টাকা সবকিছু নয় স্যার, কিন্তু আপনার ইমেজে তো একটা বিষয়। আপনি কখনো কোনো গুরুত্বপূর্ণ মিটিং বাতিল করেন না।
আজকে হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? কারণ আজকের দিনটা আমার ভালো লাগে না। কোনো বিশেষ কারণ? সাগর কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ঠোঁটে তিক্ত হাসি ফোটালো। আজ থেকে ঠিক 5 বছর আগে আমার জীবন শেষ হয়ে গিয়েছিল। আনিকা নীরব হয়ে গেল। সে জানে সাগর অতীত সম্পর্কে খুব কম মানুষই জানে, কারণ সাগর নিজের অতীত নিয়ে কখনো কথা বলে না। আপনি এখনো সেই ঘটনা ভুলতে পারেননি, তাই না? কিছু জিনিস মানুষ ভুলতে পারে না, বিশেষ করে যখন নিজের চোখের সামনে নিজের জীবন ধ্বংস হতে দেখে, যখন সবাই তোমাকে অপরাধী ভাবে, যখন নিজের নির্দোষ হওয়ার পরেও কেউ তোমার কথা বিশ্বাস করে না, তখন নিজের আপন মানুষগুলোর চোখে কষ্ট দেখতে হয়। তখন মানুষ বেঁচে থাকে ঠিকই, কিন্তু ভেতর থেকে মরে যায়। স্যার, অতীত নিয়ে এত ভাবলে চলবে না। আপনি আজ পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের একজন। আপনার কোম্পানিগুলো বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা করছে। হাজার হাজার মানুষ আপনার অধীনে কাজ করছে। আপনার নাম শুনে মানুষ সম্মান করে। আপনি যা অর্জন করেছেন তা অনেকের স্বপ্ন। সম্মান? সম্মান শব্দটা খুব অদ্ভুত আনিকা। যেদিন মানুষ তোমাকে ভালোবাসে সেদিন তুমি সম্মানিত, আর যেদিন মানুষ তোমাকে ঘৃণা করে সেদিন তুমি অপরাধী। আমি সেই দুই দিকই দেখেছি। আনিকা বুঝতে পারছে না কি বলবে, ঠিক তখনই ফোন বেজে উঠল। স্যার, বোর্ড সদস্যরা আবার ফোন করছে। বলো, আমি আজ মিটিং করব না। স্যার, এটা আদেশ? ঠিক আছে স্যার। আনিকা ফোন করতে চলে গেল, আর সাগর ধীরে উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। নিচে নিউ ইয়র্ক শহরের হাজারো আলো জ্বলছে, কোটি কোটি মানুষের ভিড়, অথচ এই ভিড়ের মাঝেও সে একা। তার চোখের সামনে ভেসে উঠল একটা কান্নারত মা, একজন ভেঙে পড়া বাবা, একটা চিৎকার করতে থাকা ছোট বোন, আর একটা মিথ্যা অভিযোগ। সাগরের চোখ মুহূর্তে যেন বন্ধ হয়ে গেল। আমি ফিরে আসব, আমি অবশ্যই ফিরে আসব। যারা আমার জীবন ধ্বংস করেছে তাদের সামনে একদিন আমি দাঁড়াবো, আর সেদিন সত্যিটা সবাইকে জানাবো। 5 বছর আগে তারা আমার সবকিছু কেড়ে নিয়েছিল, এবার আমার পালা। তার চোখে তখন ভয়ঙ্কর দৃঢ়তা, যেন বহুদিন ধরে জ্বলে থাকা আগুন আবার জেগে উঠেছে। আর ঠিক সেই সময় বাংলাদেশের একটি শহরে কেউ একজন এখনো জানে না, যার জীবন সে ধ্বংস করেছিল সেই মানুষটা এখন বিশ্বের অন্যতম ক্ষমতাশালী বিজনেস টাইকুন। সাগরের অফিসের 100 তলার বিশাল কনফারেন্স হল। পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত ব্যবসায়ীরা সেখানে বসে আছেন। কেউ কানাডা থেকে এসেছে, কেউ জার্মানি থেকে, কেউ ফ্রান্স, জাপান, ইতালি থেকে। সবার একটাই উদ্দেশ্য, সাগর চৌধুরীর সাথে মিটিং করা। কারণ বিজনেস ওয়ার্ল্ডে একটা কথা প্রচলিত আছে যে সাগর চৌধুরীর সাথে কাজ করবে তার ব্যবসা কয়েক ধাপ এগিয়ে যাবে। তাই আজকের মিটিংটা সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে, তবুও সাগর আসছে না। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। ঠিক তখনই কনফারেন্স হলের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো আনিকা। তার মুখে ভদ্র হাসি, কিন্তু ভেতরে ভেতরে সে জানে এখন তার ঝড় উঠতে চাচ্ছে। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাতে এসেছি। মিস্টার সাগর কোথায়? আমরা তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। মিটিং কি এখন শুরু হবে? আমি দুঃখিত, আজকের মিটিং হবে না। মিটিং ক্যান্সেল করেছেন। কথাটা শুনতেই পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল, যেন কেউ হঠাৎ বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। হোয়াট? ক্যান্সেল? আপনি মজা করছেন নিশ্চয়ই। আমরা হাজার হাজার মাইল দূর থেকে এসেছি। চারপাশে অস্থিরতা শুরু হয়ে গেল। সবাই নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। কেউ বিরক্ত, কেউ রাগান্বিত, কেউ হতাশ। আমরা বিশেষভাবে এই ডিলের জন্য এসেছি। এখন মিটিং না হলে আমরা কি করব? আমাদের পুরো সময়সূচি এলোমেলো হয়ে যাবে। আনিকা আগেই এসব অনুমান করেছিল, তাই সে শান্ত গলায় বলল, দয়া করে আপনারা চিন্তা করবেন না। আপনাদের অসুবিধার কথা আমরা ভেবেছি। আপনাদের জন্য শহরের সবচেয়ে বিলাসবহুল হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। আজকে আপনারা সেখানে বিশ্রাম নিন। আগামীকাল সকালেই স্যার আপনাদের সাথে মিটিং করবেন, আর আপনাদের যে কোনো প্রয়োজনীয় খরচ আমাদের কোম্পানি বহন করবে। তাহলে মিটিং কাল নিশ্চিত? জি। মিস্টার সাগর কি অসুস্থ? না, শুধু আজকে তিনি মিটিং করতে পারছেন না। আচ্ছা, তাহলে আমরা কাল আসবো। ধীরে ধীরে উত্তেজনা কমে গেল। সবাই পরিস্থিতি মেনে নিল, কারণ তারা জানে সাগর চৌধুরীর সাথে একটা দিনের অপেক্ষা মানে কোটি কোটি ডলারের সুযোগ। তাই কেউ সেই সুযোগ হারাতে চায় না। কিছুক্ষণ পর আনিকা আবার সাগরের অফিসের দিকে হাঁটছে। দরজার সামনে এসে হালকা নক করলো। কামিন। আনিকা ভেতরে ঢুকলো। সাগর তখনও জানালার পাশে দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়ে আছে। স্যার,
ওদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করেছি আর বলেছি আগামীকাল আপনি মিটিং করবেন। আমার ডিসিশন ছাড়া এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলে তোমার সাহস তো কম না। আনিকা একটু ভয় পেল না, বরং ঠোঁটের কোণে হালকা হাসি ফোটালো। অবশ্যই সাহস আছে, কারণ আমি জানি আপনি কেন আজ মিটিং বাতিল করেছেন। ও তাই নাকি? জি, আপনি নিজেই বলেছেন আজ আপনার মন খারাপ, আজ মিটিং করতে পারবেন না, কিন্তু কালকে তো আপনার মন খারাপ থাকবে না, তাহলে কাল মিটিং করতে পারবেন। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর সাগর হঠাৎ হেসে ফেলল। খুব তো সাহস দেখি। 3 বছরে অনেক উন্নতি হয়েছে তোমার। 3 বছর ধরে আপনার সাথে কাজ করছি, এইটুকু সাহস না থাকলে আপনার পিএ হয়ে টিকে থাকা সম্ভব না স্যার। তাই নাকি? অবশ্যই, আপনার মতো জেদি আর একগুঁয়ে বস সামলাতে গেলে সাহস থাকতেই হবে। তুমি আমাকে একগুঁয়ে বললে? ভুল বলেছি? তোমার চাকরি আজই শেষ। ও ঠিক আছে। ঠিক আছে মানে? চাকরি থেকে বের করে দিবেন? দিতেই পারেন, তাতে আমার কি। আমি তোমাকে চাকরি থেকে বের করে দিব, আর তুমি বলছো তাতে তোমার কি? হ্যাঁ, চাকরি চলে গেলে অন্য চাকরি খুঁজে নেব, পৃথিবী তো শেষ হয়ে যাবে না। ও এত আত্মবিশ্বাস? আত্মবিশ্বাস না স্যার, বাস্তবতা। আনিকার মুখে দুষ্ট হাসি, আর মনে মনে সে জানে সাগর তাকে কখনো চাকরি থেকে বের করবে না। গত 3 বছরে সে এটা খুব ভালোভাবেই বুঝে গেছে। পৃথিবীর সবাই সাগর চৌধুরীকে ভয় পায়, কিন্তু তার রাগের আড়ালে অন্য একটা মানুষও আছে যে কখনো নিজের কাছে মানুষদের কষ্ট দিতে পারে না। আনিকা মাঝে মাঝে ভাবে সাগর কি তাকে একটু আলাদা চোখে দেখে, কিন্তু সে কখনো প্রশ্নটা করেনি, আর সাগর কখনো কিছু বলেনি। এদিকে সাগর চেয়ারে হেলান দিয়ে আনিকার দিকে তাকিয়ে রইল। জানো, অন্য কেউ হলে এতক্ষণে চাকরি হারিয়ে ফেলতো, কিন্তু আমি অন্য কেউ না। এটাই তোমার সবচেয়ে বড় সমস্যা। আর এটাই আপনার সবচেয়ে বড় দুর্বলতা। কি? আপনি যতটা কঠোর দেখান, আসলে ততটা কঠোর না। কথাটা শুনে সাগর চুপ হয়ে গেল, কারণ এই কথাটা খুব কম মানুষই বলতে পারে, আর তার থেকেও কম মানুষ সত্যিটা বুঝতে পারে। কিছুক্ষণ পর সাগর দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, আগামীকাল মিটিং হবে, কিন্তু যদি কোনো সমস্যা হয় তাহলে দায়িত্ব তোমার। আমি নিতে রাজি আছি। আমার আত্মবিশ্বাস দিন দিন বেড়েই যাচ্ছে। আপনার কাছ থেকেই শিখেছি। সাগর এবার হালকা হাসলো। অনেকদিন পর তার মুখে সত্যিকারের হাসির আভাস দেখা গেল, আর সেটা দেখে আনিকার মুখেও অজান্তে হাসি ফুটলো। কিন্তু তার কেউ জানে না, খুব শীঘ্রই সাগরের অতীত আবার তার সামনে ফিরে আসবে। 5 বছর আগে যে আগুন তার জীবন পুড়িয়ে দিয়েছিল, সেই আগুনের ছাই এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি। আর যখন সত্যের পর্দা উঠবে, তখন অনেক মানুষের পৃথিবী কেঁপে উঠবে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এসেছে। নিউ ইয়র্ক শহরের আকাশচুম্বী ভবনগুলো একে একে আলোয় ঝলমল করতে শুরু করেছে। অফিসে কর্মচারীরাও ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। সারাদিনের ব্যস্ততা শেষে পুরো ফ্লোর ফাঁকা, কিন্তু নিজের কেবিনে এখনো বসে আছে সাগর। তার সামনে কিছু ফাইল খোলা, তবে তার মন সেখানে নেই। কিছুক্ষণ পর দরজায় নক পড়ল। স্যার, আজকে সব কাজ শেষ, আর কোনো নির্দেশ আছে? আছে। জি স্যার। চলো কোথাও ঘুরে আসি। কথাটা শুনে আনিকা কয়েক সেকেন্ড সাগরের দিকে তাকিয়ে রইল, যেন সে ঠিক শুনেছে কিনা সেটা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। স্যার, আপনি কি সত্যি বলছেন? না, মিথ্যা বলছি। আমি সিরিয়াস। আমিও সিরিয়াস। চলো কোথাও ঘুরে আসি। বাহ, কয়েক ঘন্টা আগেও তো বলেছিলেন আপনার মন খারাপ, এখন আবার ঘুরতে যেতে চাইছেন? মন ভালো করার জন্যই তো ঘুরতে যেতে চাইছি। সারাদিন অফিসে বসে থাকলে কি মন ভালো হয়? আপনাকে আজকে বেশ অদ্ভুত লাগছে। ধন্যবাদ। এটা প্রশংসা ছিল না। আমি প্রশংসা হিসেবেই নিলাম। আনিকা মাথা নাড়ালো। সাগরকে মাঝে মাঝে তার একদম বাচ্চা ছেলে মতো লাগে। আচ্ছা, কোথায় যাবেন? এখনো ঠিক করিনি। শহরটা অনেক বড়, ঘুরতে ঘুরতে সিদ্ধান্ত নেওয়া যাবে। মানে প্ল্যান ছাড়া বের হবেন? সবকিছুর প্ল্যান থাকতে হয় না, কিছু কিছু জিনিস হঠাৎ করেই ভালো লাগে। আজকে সত্যি আপনাকে অন্যরকম লাগছে। সবসময় একই রকম থাকলে মানুষ বিরক্ত হয়ে যায়। দুজনে অফিস থেকে বের হয়ে এলো। নিচে এসে সাগরের কালো বিলাসবহুল গাড়ির সামনে দাঁড়ালো। ড্রাইভার কোথায়? আজকে দরকার নেই, আমি নিজেই ড্রাইভ করব। স্যার, আপনার গাড়ির দাম দিয়ে একটা ছোট্ট কোম্পানি কিনে ফেলা যায়, আপনি নিজে চালাবেন। কখনো কখনো নিজের জীবন নিজেকেই চালাতে হয়। উফ, আবার শুরু হয়েছে দার্শনিক কথা। সাগর হেসে গাড়ি তুকলো। আনিকাও পাশে বসলো।
গাড়িটা ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তা ছেড়ে এগিয়ে চলল। প্রায় 1 ঘন্টা ধরে তারা শহরে বিভিন্ন জায়গায় ঘুরলো। রাস্তার পাশে কফি খেলো, নদীর ধারে কিছুক্ষণ হাঁটলো। অনেকদিন পর সাগরের মুখে স্বাভাবিক হাসি দেখা যাচ্ছে। স্যার একটা কথা বলি। বলো। আজকে আপনাকে অনেক ভালো লাগছে, মানে আগের চেয়ে অনেক হালকা লাগছে। আমি কি আগে খুব ভয়ঙ্কর ছিলাম? একটু না, অনেক। কি? অফিসের অর্ধেক কর্মচারী আপনাকে দেখলেই সোজা হয়ে দাঁড়িয়ে যায়। ওটা সম্মান। না স্যার, ওটা ভয়। তুমি না একদম সীমা মানো না। কারণ আমি জানি আপনি কিছু বলবেন না। এই আত্মবিশ্বাস কোথা থেকে পাও? 3 বছরের অভিজ্ঞতা। স্যার আজকে কি রাতভর ঘুরবেন নাকি? সম্ভবত। রাতভর? আপত্তি আছে নাকি তোমার? নো স্যার, আমার আবার আপত্তি কিসের? আমার কাজই তো আপনার সাথে সাথে থাকা। সাগরের ঠোঁটে কোণে দুষ্ট হাসি ফুটে উঠল। সে এবার দুষ্টু কণ্ঠে বলে উঠল, তাহলে আজ রাতে আমার সাথে আমার বাসায় যেও। কথাটা শুনে আনিকা একদম থমকে গেল, তার চোখ বড় হয়ে গেল। মানে খুব সহজ, তোমার সারা কাজ যেহেতু আমার সাথে থাকা। আনিকার মুখ মুহূর্তে লাল হয়ে গেল। সে তো এমনি বলেছে, কিন্তু স্যার যে এটা নিয়ে মজা করবে কে জানে। স্যার কি? আপনি কি ধরনের কথা বলছেন? আমি তো খুব সাধারণ কথা বললাম। এটাকে সাধারণ বলে? অবশ্যই, তুমি তো নিজেই বললে তোমার কাজ আমার সাথে থাকা। আমি শুধু কথাটা অনুসরণ করছি। আপনি ইচ্ছে করে আমাকে বিব্রত করছেন। একদম না, আমি খুব ভদ্র মানুষ। এই কথাটা শুনে যদি অফিসের সবাই হাসতে শুরু করে তাহলে অবাক হব না। তোমার সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। আপনার কারণেই। দুজনেই কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর আনিকা হঠাৎ জানালার বাইরে তাকিয়ে ফেল, কারণ সে বুঝতে পারছে তার হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আর সাগর অনেকদিন পর কাউকে বিব্রত করে মজা পাচ্ছে। গাড়ি তখন রাতের আলোয় ভরা শহরের রাস্তা ধরে এগিয়ে চলছে। রাত তখন আরো গভীর হয়েছে। নিউ ইয়র্ক শহরের রাস্তাগুলো আলোয় ঝলমল করছে। চারপাশে অসংখ্য মানুষ, কেউ বন্ধুদের সাথে ঘুরছে, কেউ পরিবারের সাথে সময় কাটাচ্ছে। আর সাগর ও আনিকা ধীরে ধীরে গাড়ি নিয়ে শহরের ব্যস্ত রাস্তা ধরে এগিয়ে চলেছে। অনেকদিন পর সাগরের মনটা কিছুটা হালকা লাগছে। অন্তত কয়েক ঘন্টার জন্য সে নিজের অতীতের কষ্টগুলো ভুলে থাকতে পেরেছে। ঠিক তখনই স্টপ স্টপ স্টপ, গাড়ি থামান। আনিকার চিৎকার শুনে সাগর ব্রেক কষলো। সে আনিকার দিকে তাকিয়ে বলে উঠল, কি হয়েছে? সামনে কোনো বিপদ নাকি? জি। কি বিপদ? আমার খুব ক্ষুধা লেগেছে। কি? আর আমি ওটা খাবো। আনিকা রাস্তার এক পাশে আঙ্গুল তুলেই দেখালো। সাগর তাকিয়ে দেখলো একটা স্ট্রিট ফুড স্টল। সেখানে নানা ধরনের স্ন্যাক্স বিক্রি হচ্ছে, আর তার মধ্যে ফুচকার মতো দেখতে একটা খাবারও রয়েছে। তুমি কি সিরিয়াস? একদম সিরিয়াস, আমি ফুচকা খাবো। এটা বাংলাদেশ না, এখানে মানুষ কি ফুচকা খায়? ফুচকা যদি না খাই তাহলে রাস্তার পাশে নিয়ে দাঁড়িয়ে আছে কি ফটোশুট করার জন্য? তোমার যুক্তির সাথে তর্ক করা অসম্ভব। তাহলে তর্ক বাদ দিয়ে গাড়ি পার্ক করুন। শোনো, তুমি যা খেতে চাও আমি খাওয়াবো। 5 তারকা রেস্টুরেন্টে নিয়ে যাব। বিশ্বের সেরা শেফের রান্না খাওয়াবো। চাইলে পুরো রেস্টুরেন্ট বুক করে দিব। কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খেতে হবে কেন? কারণ আমার ফুচকা খেতে ইচ্ছে করছে। আর আমার যখন ফুচকা খেতে ইচ্ছে করে তখন পৃথিবীর কোনো খাবার ফুচকার জায়গা নিতে পারে না। তুমি সত্যি অদ্ভুত। ধন্যবাদ। এটা প্রশংসা না। আমি প্রশংসা হিসেবেই নিলাম। এই মেয়ে একদিন আমাকে পাগল করে ছাড়বে। সাগর বাধ্য হয়ে গাড়ি পার্ক করলো। দূর থেকে দেখতে পেল আনিকা ইতিমধ্যে স্টলের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে। ভাই, সবচেয়ে ঝাল ফুচকা বানান। ঝাল কতটা? এত ঝাল বানান যেন চোখে পানি চলে আসে। ম্যাডাম, পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। দিব না, আপনি বানান। কয়েক মিনিটের মধ্যে ফুচকা তৈরি হয়ে গেল। আনিকা প্রথম ফুচকাটা মুখে দিল। তারপর ও মাই গড, এটাই জীবন, এটাই সুখ। সাগর দূর থেকে তাকিয়ে হেসে ফেলল। সাগর মনে মনে বলল, বিদেশে থেকেও ফুচকা খাওয়ার এত লোভ। কিন্তু পর মুহূর্তেই তার হাসি থেমে গেল, কারণ হঠাৎ তার মনে পড়ে গেল আরেকজনের কথা। তার ছোট বোন এরাও ঠিক এমনই ছিল। যখন ফুচকা খাওয়ার বায়না ধরতো তখন কিছুতেই ছাড়তো না। প্রতি শুক্রবার সাগরকে ওকে নিয়ে বের হতে হতো। ভাইয়া, আজকে ফুচকা খাওয়াবে? গত সপ্তাহেও তো খেয়েছিস। তাতে কি হয়েছে? ফুচকা কি বছরে একবার খাওয়ার জিনিস? তোর পেট একদিন নষ্ট হবে। আগে ফুচকা খাও, পরে নষ্ট হলে দেখা যাবে। স্মৃতিগুলো এক একে ভেসে উঠতে লাগলো। সাগরের বুকটা হঠাৎ ভারী হয়ে গেল।
সাগর মনে মনে বলল, ইরা এখন কত বড় হয়ে গেছে। 5 বছর তো কম সময় না। ও কি এখনো আগের মতো দুষ্টু আছে, নাকি অনেক শান্ত হয়ে গেছে? ওর কি বিয়ে হয়ে গেছে? আমার কথা কেউ এখনো মনে করে, নাকি সবাই আমাকে ঘৃণা করে? সাগরের চোখে অদ্ভুত এক কষ্ট ফুটে উঠল। নিজের পরিবারকে শেষবার দেখেছিল 5 বছর আগে, তারপর আর কোনোদিন না। ঠিক তখনই স্যার, সাগর বাস্তবে ফিরে এলো। দেখলো আনিকা সামনে দাঁড়িয়ে আছে, হাতে এক প্লেট ফুচকা। একা একা কি ভাবছেন? কিছু না। মিথ্যা, আপনার চোখ দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা ভাবছিলেন। তুমি এখন গোয়েন্দাও হয়ে গেছো নাকি? জি, আপনার সাথে কাজ করতে করতে হয়ে গেছি। কথাটা বলে আনিকা হঠাৎ সাগরের হাত ধরে ফেল। এই কি করছো? চলুন। কোথায়? ফুচকা খেতে। আরে আরে, মান সম্মান বলে একটা জিনিস আছে। এখানে আপনার মান সম্মান কেউ খেয়ে ফেলবে না, চুপচাপ দাঁড়ান। আশেপাশে মানুষজন মজা করে তাকাতে লাগলো, কারণ পৃথিবীর অন্যতম বড় ব্যবসায়ীকে এভাবে টেনে আনা সম্ভবত শুধু আনিকার পক্ষেই সম্ভব। এই নিন, মুখ খুলুন। আমি কি বাচ্চা ছেলে? না, কিন্তু এখন বাচ্চাদের মতোই আচরণ করছেন। আমি ফুচকা খাবো না। কেন? আমি কি মেয়ে মানুষ নাকি? কথাটা শুনে আনিকা কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর হেসে উঠল। স্যার, ফুচকা খেতে ছেলে মেয়ে লাগে না। ফুচকা খেতে শুধু ফুচকা ভালোবাসতে হয়, আর আপনি এক্ষুনি একটা খাবেন। জোর জবরদস্তি হচ্ছে কিন্তু। জি হচ্ছে, এবং আমি এটা চালিয়ে যাব। আশেপাশে কয়েকজন হেসে ফেল। শেষমেশ সাগর হাল ছেড়ে দিল। ঠিক আছে, একটা খাবো। এই তো ভালো ছেলে। ভালো ছেলে বললে কিন্তু চাকরি যাবে। এই ডায়লগ 3 বছরের অন্তত 100 বার শুনেছি। নতুন কিছু বলেন। সাগর মাথা নাড়ল, তারপর একটা ফুচকা মুখে দিল। আর আশ্চর্যের বিষয়, বহুদিন পর তার মুখে সত্যিকারে হাসি ফুটে উঠল, কারণ সেই ফুচকার স্বাদের সাথে মিশেছিল তার হারিয়ে যাওয়া অতীতের স্মৃতি। আর সেই স্মৃতিগুলো আজ তাকে আবার বাংলাদেশের কথা মনে করিয়ে দিল। হয়তো খুব শীঘ্রই সে এমন একটা সিদ্ধান্ত নিতে চলেছে যা তার জীবনের গতিপথ আবার বদলে দেবে। রাত তখন অনেক গভীর। ফুচকা খাওয়ার পরও তাদের ঘোরাঘুরি শেষ হয়নি। আনিকা নতুন নতুন জায়গায় যেতে চায়, আর সাগর অবাক হয়ে দেখে এই মেয়েটার এনার্জি যেন শেষই হয় না। স্যার, ওইদিকে চলুন না, নদীর পাশের জায়গাটা অনেক সুন্দর লাগছে। তোমার কি বাসায় যাওয়ার কোনো ইচ্ছা নেই? আছে, কিন্তু তার আগে ঘুরোঘুরি শেষ করতে হবে। আমি এখন বুঝতে পারছি কেন তোমার জন্য অফিসের কফি শেষ হয়ে যায়। তুমি মনে হয় সারাক্ষণ বিদ্যুৎ খেয়ে বাঁচো। ধন্যবাদ। এটা ধন্যবাদের মতো কিছু ছিল না। আমি তবুও ধন্যবাদ দিলাম। সাগর মাথা নেড়ে হাসলো। গত কয়েক বছরে খুব কম মানুষই তাকে এভাবে হাসাতে পেরেছে। আনিকা তাদের মধ্যে একজন। এরপর তারা নদীর ধারে কিছুক্ষণ হাঁটলো। দূরে শহরের আলো পানির উপর প্রতিফলিত হচ্ছে, চারপাশে শান্ত পরিবেশ। কিছুক্ষণ দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। স্যার, একটা কথা জিজ্ঞেস করি? করো। আপনি কি কখনো দেশে ফিরে যেতে চান না? প্রশ্নটা শুনে সাগরের মুখের হাসি মিলিয়ে গেল। কয়েক সেকেন্ড সে কোনো উত্তর দিল না, তারপর ধীরে ধীরে বলল, প্রতিটা দিন আমি বাংলাদেশের কথা ভাবি, আমার বাড়ির কথা ভাবি, মায়ের কথা ভাবি, বাবার কথা ভাবি, আমার ছোট বোনের কথা ভাবি। কিন্তু কিছু স্মৃতি মানুষকে সামনে এগোতে দেয় না। কিছু ক্ষত আছে যেগুলো সময়ও ভরে না। 5 বছর হয়ে গেছে, তবু মনে হয় সবকিছু যেন গতকালের ঘটনা। কিন্তু সব সত্য একদিন না একদিন বের হয়। হয়তো আপনার জীবনেও সেই সত্য আসবে। সাগর দূরের আলোয় তাকিয়ে রইল। তার চোখে তখন অদ্ভুত একটা শূন্যতা। রাত আরো কিছুটা কাটার পর তারা আবার গাড়িতে উঠল। এবার সত্যি বাসের ফেরার পালা। প্রথমে সাগর আনিকাকে তার অ্যাপার্টমেন্টের সামনে নামিয়ে দিল। থ্যাংক ইউ স্যার, আজকে অনেক ভালো লাগলো। আমারও। অনেকদিন পর একটা স্বাভাবিক দিন কাটালাম। তাহলে মাঝে মাঝে অফিস থেকে পালিয়ে ঘুরতে বের হওয়া উচিত। তোমার এই আইডিয়া যদি বোর্ড অফ ডিরেক্টরস শুনে তাহলে হার্ট অ্যাটাক করবে। ওদের সমস্যা আমার না। গুড নাইট স্যার। গুড নাইট আনিকা। আনিকা গাড়ি থেকে নেমে গেল। কয়েক কদম হাঁটার পর আবার ফিরে তাকালো। সাগর তখনও গাড়ির ভেতরে বসে আছে। অদ্ভুত একটা অনুভূতি হলো তার, কিন্তু কিছু বলল না, শুধু হালকা হাসি দিয়ে বিল্ডিং এর ভেতর ঢুকে গেল। সাগরও নিজের বাড়ির দিকে রওনা দিল। নিউ ইয়র্কের
অভিজাত এলাকায় বিশাল এক প্রাসাদের মতো বাড়ি। পুরো বাড়িটা আধুনিক প্রযুক্তিতে তৈরি, বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু এত বড় বাড়িতে মানুষ বলতে একজনই। সাগর গাড়ি থেকে নেমে সে ধীরে ধীরে নিজের রুমে গেল। রাতের নীরবতায় পুরো বাড়িটা আরো ফাঁকা লাগে। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতে আবার ভেসে উঠল একটা পরিচিত মুখ। এরা ছোট্ট মেয়েটা মুখ ফুলিয়ে বলছে, ভাইয়া আগামী শুক্রবার কিন্তু ফুচকা খাওয়াতে নিয়ে যাবে। ঠিক আছে পিচ্ছি। পিচ্ছি বলবেন না, তুই তো পিচ্ছি। আমি বড় হয়ে গেছি। স্মৃতিটা মনে পড়তে সাগরের ঠোঁটে হাসি ফুটল, কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকল না, কারণ বাস্তবতা বড়ই নিষ্ঠুর। 5 বছর ধরে সে জানে না তার পরিবার কেমন আছে। এভাবে ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল সে। পরের দিন সকাল, সূর্যের আলো পুরো শহরকে আলোকিত করে তুলেছে। আর আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ গতকাল যে মিটিং বাতিল হয়েছিল আজ সেটাই অনুষ্ঠিত হবে। সকাল থেকে চৌধুরী গ্লোবাল কর্পোরেশনের হেড অফিসে ব্যস্ততা শুরু হয়ে গেছে। কর্মচারীরা দৌড়াদৌড়ি করছে, কেউ প্রেজেন্টেশন ঠিক করছে, কেউ ডকুমেন্ট চেক করছে, কেউ অতিথিদের রিসিভ করার প্রস্তুতি নিচ্ছে। পুরো অফিস যেন যুদ্ধক্ষেত্র। এদিকে সকাল 8টার মধ্যেই আনিকা অফিসে পৌঁছে গেছে, হাতে কফি। আনিকার কাঁধে ফাইল আর মুখে সেই চিরচেনা আত্মবিশ্বাস। সবাই শুনুন, আজকের মিটিং এ কোনো ভুল চলবে না। প্রতিটা রিপোর্ট 3 বার করে চেক করবেন। প্রজেক্ট ফাইলগুলো আবার সাজিয়ে রাখুন। স্যার, কোনো ভুল দেখলে কিন্তু কারো রক্ষা নেই। ম্যাম, স্যার কি আজকে ভালো মুডে আছেন? কাল রাতে যতটুকু দেখেছি আগের চেয়ে ভালো। আলহামদুলিল্লাহ, তাহলে আজ বেঁচে গেলাম। সবাই হেসে উঠল। ঠিক তখনই এলিভেটরের দরজা খুলে গেল। সবাই সক্রিয়ভাবে সেদিকে তাকালো, আর পরের মুহূর্তে পুরো ফ্লোর নিস্তব্ধ হয়ে গেল, কারণ এলিভেটর থেকে বেরিয়ে এসেছে সাগর চৌধুরী, কালো স্রোত হাতে দামি ঘড়ি, চোখে সেই পরিচিত কঠোরতা। মুহূর্তের পরিবেশ বদলে গেল। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। সাগর একবার চারপাশে তাকালো, তারপর ধীরে ধীরে নিজের কেবিনের দিকে হাঁটতে লাগলো। সকাল 10টা। চৌধুরী গ্লোবাল কর্পোরেশনের সবচেয়ে বড় কনফারেন্স হল আজ মানুষের ভিড়ে পরিপূর্ণ। পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় ব্যবসায়ীরা উপস্থিত। কেউ আমেরিকা থেকে এসেছে, কেউ জার্মানি থেকে, কেউ ফ্রান্স থেকে, কেউ জাপান থেকে, কেউ ইতালি, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর থেকে এসেছে। সবাই অপেক্ষা করছে একজন মানুষের জন্য, সাগর চৌধুরী। ব্যবসার জগতে যার একটি সিদ্ধান্ত মানে কয়েক বিলিয়ন ডলারের পরিবর্তন, যার একটি স্বাক্ষরের জন্য মাসের পর মাস অপেক্ষা করে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো। কনফারেন্স হলে দরজা খুলে গেল। মুহূর্তের মধ্যে সবাই দাঁড়িয়ে গেল। সাগর ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো। কালো স্যুট, চোখে আত্মবিশ্বাস, মুখে কঠোরতা। পুরো রুম নিস্তব্ধ, সবাই সম্মানের সাথে তাকিয়ে আছে তার দিকে। সাগর নিজের নির্দিষ্ট চেয়ারে গিয়ে বসলো। তার ডান পাশে আনিকা, বাম পাশে কোম্পানির হেড মেম্বাররা। সাগর চারপাশে একবার তাকিয়ে দেখলো। আমি আশা করছি আপনাদের অপেক্ষা খুব বেশি দীর্ঘ হয়নি। আজকে আমরা সরাসরি মূল আলোচনায় যাব। সময় আমার কাছে খুব মূল্যবান, আর আমি বিশ্বাস করি আপনাদের কাছেও তাই। মিস্টার সাগর, আমরা আপনার সাথে কাজ করার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি। আপনার কোম্পানির সাথে পার্টনারশিপ আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। সুযোগ শুধু আপনাদের জন্য না, আমার জন্যেও। তবে একটা বিষয় মনে রাখবেন, আমি আবেগ দিয়ে ব্যবসা করি না, আমি ফলাফল দিয়ে ব্যবসা করি। এটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করেছে। হয়তো। এখন কাজের কথায় আসা যাক। বড় স্ক্রিনে বিভিন্ন প্রজেক্ট দেখানো শুরু হলো। একটার পর একটা প্রেজেন্টেশন চলছে। সবাই নিজেদের প্রস্তাব তুলে ধরেছে। 2 ঘন্টা কেটে গেল। এরপর জাপানের একটি বড় কোম্পানির প্রতিনিধি উঠে দাঁড়ালো। আমরা চাই আপনার কোম্পানি আমাদের সাথে এশিয়ার নতুন টেকনোলজি প্রজেক্ট ইনভেস্ট করুক। সাগর ফাইলটা হাতে নিয়ে কিছুক্ষণ দেখলো, তারপর শান্ত গলায় বলল, না। জি, আমি এই প্রজেক্টে ইনভেস্ট করব না। কেন? কারণ আপনারা আগামী 5 বছরের লাভ দেখাচ্ছেন, আমি আগামী 15 বছরের ভবিষ্যৎ দেখি। আপনাদের পরিকল্পনায় স্থায়িত্ব নেই। আজ লাভ হবে ঠিকই, কিন্তু 10 বছর পর এই প্রজেক্টের মূল্য অর্ধেক হয়ে যাবে। আমি এমন ব্যবসায় বিনিয়োগ করি না যেটার ভবিষ্যৎ দুর্বল। জাপানি প্রতিনিধির মুখ শুকিয়ে গেল। কেউ প্রতিবাদ করলো না, কারণ সবাই জানে সাগর চৌধুরীর সিদ্ধান্ত খুব কমই ভুল হয়। কিছুক্ষণ পর কানাডার প্রতিনিধি কথা বলল। আমাদের নতুন এনার্জি প্রজেক্ট সম্পর্কে আপনার মতামত কি? এই প্রজেক্ট আমি অনুমোদন দিচ্ছি, তবে আমার কিছু শর্ত থাকবে।
প্রথমত, পরিবেশের ক্ষতি করা যাবে না। দ্বিতীয়ত, স্থানীয় কর্মীদের অগ্রাধিকার দিতে হবে। তৃতীয়ত, লাভের চেয়ে দীর্ঘমেয়াদী স্থায়িত্বকে বেশি গুরুত্ব দিতে হবে। আমরা আপনার সব সত্ত্বে মেনে নিচ্ছি। তাহলে ডিল সম্পন্ন। মুহূর্তের মধ্যে সবাই হাততালি দিল। আনিকা পাশে বসে সব দেখছে। 3 বছর ধরে সে সাগরের সাথে কাজ করছে, কিন্তু প্রতিবারই সে অবাক হয়। এই মানুষটা যখন অফিসে থাকে তখন সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যায়। যে মানুষ গত রাতে ফুসকা নিয়ে তর্ক করছিল, আজ সেই মানুষটাই $কয়েক বিলিয়ন সিদ্ধান্ত নিয়েছে। এরপর ইতালির প্রতিনিধিরা কথা বলেন। আমরা ইউরোপে আপনার কোম্পানির নতুন শাখা খুলতে চাই। লোকেশন? মিলান। না। কেন? মিলান ভালো শহর, কিন্তু আমি রোম চাই। রোমের বাজার আগামী 10 বছরে অনেক দ্রুত বৃদ্ধি পাবে, যেখানে সবাই বর্তমান দেখে, আমি ভবিষ্যৎ দেখি। আপনার বিশ্লেষণ অসাধারণ। এজন্যই আমি এই চেয়ারে বসে আছি। পুরো রুম আবার নীরব হয়ে গেল, কারণ কথাটা সত্য। এই অবস্থানে পৌঁছাতে সহজ নয়। এখানে শুধু টাকা থাকলেই হয় না, বুদ্ধি, ধৈর্য, দূরদর্শিতা সবকিছুর প্রয়োজন হয়। মিটিং চলতেই থাকলো, একটার পর একটা প্রজেক্ট, একটার পর একটা আলোচনা। সবাই নিজেদের মতামত দিচ্ছে, কিন্তু শেষ সিদ্ধান্ত একটাই, সাগরের। কারণ এই সাম্রাজ্যের মালিক সে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। অবশেষে শেষ প্রজেক্টের ফাইলও বন্ধ হলো। জার্মান ব্যবসায়ী উঠে দাঁড়িয়ে বলল, আজ আমি আবার বুঝলাম কেন আপনাকে বিজনেস টাইকুন বলা হয়। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সত্যিই অসাধারণ। আমি পৃথিবীর অনেক সফল ব্যবসায়ীদের সাথে কাজ করেছি, কিন্তু আপনার মতো দূরদর্শী মানুষ খুব কম দেখেছি। আজকে আমি অনেক কিছু শিখেছি। ব্যবসায় একটা বিষয় সবসময় মনে রাখবেন, টাকা উপার্জন করা কঠিন নয়, কঠিন হলো সেই টাকা ধরে রাখা। আর তার থেকেও কঠিন হলো এমন একটা সাম্রাজ্য তৈরি করা যেটা আপনার অনুপস্থিতিতেও টিকে থাকবে। আমি শুধু ব্যবসা করি না, আমি ভবিষ্যৎ তৈরি করি। পুরো কনফারেন্স হল হাততালিতে ভরে গেল। আনিকা চুপচাপ সাগরের দিকে তাকিয়ে রইল। তার মনে একটাই কথা ঘুরছে, 5 বছর আগে যাকে সবাই অপরাধী ভেবেছিল, আজ সেই মানুষটাই পৃথিবীর অন্যতম ক্ষমতাশালী ব্যবসায়ী। কিন্তু কেউ জানে না তার অতীতের অন্ধকার এখনো শেষ হয়নি, আর খুব শীঘ্রই সেই অতীত আবার তার দরজায় কড়া নাড়বে। বাংলাদেশ বিকেলের সময় শেষ। একসময় যে বাড়িটা হাসি আনন্দে ভরে থাকতো, আজ সেখানে এক ধরনের নীরবতা বাসা বেঁধেছে। 5 বছর আগে সেই ঘটনার পর যেন পুরো পরিবারটাই বদলে গেছে। বাড়ির দেওয়ালগুলো আগের মতোই আছে, উঠোনটাও আগের মতো আছে, কিন্তু মানুষগুলোর মুখে আর সেই আগের হাসি নেই। ডাইনিং রুমে বসে আছেন সাগরের মা, হাতে সাগরের ছোটবেলার একটা ছবি। ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার চোখ ভিজে উঠল। আল্লাহ, আমার ছেলেটা এখন কোথায় আছে, কেমন আছে, খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা, অসুস্থ হলে মাথায় হাত রাখার মতো কেউ আছে কিনা তাও জানি না। 5 বছর হয়ে গেল, একবারও আমার ছেলেটা ফিরে এলো না, একবারও আমার সামনে এসে দাঁড়ালো না। আমার কি একটু অধিকার নেই নিজের সন্তানকে দেখা? কথাগুলো বলতে বলতে তিনি কেঁদে ফেলেন। পাশে বসে থাকা ইরার চোখও ভিজে উঠল। 5 বছরে অনেক বদলে গেছে সে। আগে সেই দুষ্টু মেয়েটা এখন অনেক বড় হয়েছে, কিন্তু ভাইয়ের কথা উঠলেই সে আবার আগের ছোট্ট ইরাতে পরিণত হয়। মা, তুমি আবার কাঁদছো কেন? তুমি তো জানো আমি তোমাকে কাঁদতে দেখতে পারি না। আমি কি করব বলো? মা হয়ে নিজের ছেলের জন্য কাঁদবো না? জানি না কোথায় আছে আমার সাগর। এত বড় একটা মিথ্যা অপবাদ মাথায় নিয়ে কিভাবে বেঁচে আছে আমার ছেলেটা, আল্লাহ জানেন সে কত কষ্টে আছে। মা, তুমি কান্না করো না। আমি জানি আমার ভাই এমন না। পৃথিবীর সবাই যদি বলে ভাইয়া দোষী, তবুও আমি বিশ্বাস করব না, কারণ আমি আমার ভাইকে চিনি। যে মানুষ একটা পাখি আহত হলে সারা রাত ঘুমাতে পারে না, সে কখনো এমন জঘন্য কাজ করতে পারে না। আমি জানি ভাইয়াকে ফাঁসানো হয়েছে। এরা চোখেও তখন পানি, কিন্তু সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। ঠিক তখনই সাগরের বাবা ঘরে ঢুকলেন। 5 বছরে তিনি অনেক বদলে গেছেন। মাথার চুলে পাক ধরেছে, মুখে আগের মতো দৃঢ়তা নেই। ছেলেকে হারানোর কষ্ট একজন বাবাকেও ভেতর থেকে ভেঙে দিয়েছে। তোমরা আমার সাগরের কথা বলছো? বাবা, তুমি কি ভাইয়াকে একটু মিস করো না? মিস করি না, দিনে 100 বার করি, কিন্তু শুধু আবেগ দিয়ে তো জীবন চলে না মা। আমি একটা প্রশ্নের উত্তর আজও পাইনি। কোন প্রশ্ন? যদি সত্যি সাগর কিছু না করে থাকে, তাহলে সে কোথায়? জেল থেকে বের হওয়ার পর সে কোথায় গেল? কেন আমাদের সাথে একবারও যোগাযোগ করলো না? কেন একটা ফোনও দিল না? কেন আমাদের জানালো না
সে বেঁচে আছে। ঘরটা হঠাৎ নীরব হয়ে গেল। প্রশ্নগুলো কঠিন কিন্তু অযৌক্তিক নয়। ও হয়তো কষ্ট পেয়েছিল, সবাই যখন ওকে দোষী ভাবছিল তখন হয়তো ও ভেঙে পড়েছিল। আমি জানি, কিন্তু আমরা তো ওর পাশে ছিলাম। আমি তো কখনো বলিনি আমার ছেলে দোষী। তবুও কেন চলে গেল? কেন নিজের পরিবারকে ও শাস্তি দিল? ইরা মাথা নিচু করে বসে রইল, কারণ এই প্রশ্নের উত্তর তার কাছেও নেই। হয়তো ভাইয়া ভেবেছে সবাই ওকে ঘৃণা করে, হয়তো ভেবেছে আমাদের জীবন থেকে দূরে কোথাও ভালো থাকবে। কিন্তু একটা কথা আমি নিশ্চিত জানি, ভাইয়া বেঁচে আছে আর একদিন না একদিন সে ফিরে আসবেই। 5 বছর ধরে একই কথা বলছো, কিন্তু 5 বছরে কোনো খবর এলো? কেউ কি তাকে কোথাও দেখেছে? কোনো ফোন, কোনো চিঠি? কিছুই তো না। ইরার বুকটা মোচড় দিয়ে উঠল। সত্যি তো, 5 বছর একবারও কোনো খবর আসেনি, যেন সাগর পৃথিবী থেকেই হারিয়ে গেছে। ঠিক তখনই ভাবি, বাইরে কয়েকজন মহিলা এসেছে, আবার একই কথা বলছে। সাগরের মায়ের মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। 5 বছর পেরিয়ে গেল, সমাজের মানুষ এখনো তাদের শান্তিতে থাকতে দেয় না। বাড়ি থেকে ভেসে আসলো কথাগুলো। ওই বাড়ির ছেলেটা তো সেই ধর্ষণের মামলার আসামি ছিল, শুনেছি জেল থেকে বের হয়ে পালিয়ে গেছে। অপরাধী না হলে পালাবে কেন? আমি আর সহ্য করতে পারছি না। 5 বছর ধরে একই কথা শুনেছি, কেউ একবারও সত্যটা জানার চেষ্টাও করলো না, শুধু বিচার করে দিল। যাস না মা, কিছু বলিস না। কেন বলো না? আমার ভাইকে অপমান করবে আর আমি চুপ করে থাকবো? আমি পারবো না। দেখছো, আমাদের মেয়েটাও দিন দিন ভেতর থেকে পুড়ে যাচ্ছে। একটা মিথ্যা অভিযোগ শুধু সাগরকে না, পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। আল্লাহর বিচার আছে, একদিন না একদিন সত্য বের হবেই। আমার ছেলে নির্দোষ, এটা একদিন সবাই জানবে। আমি শুধু একটা জিনিস চাই, আমার ছেলে একবার ফিরে আসুক, একবার আমার সামনে দাঁড়াক, তারপর সে যেখানেই থাকুক। আমি আর কিচ্ছু চাইবো না। তিনজনের চোখেই তখন পানি। কেউ জানে না যাকে তারা খুঁজছে সে এখন পৃথিবীর অন্যতম ক্ষমতাশালী ব্যবসায়ী। আর হাজার হাজার মাইল দূরে বসে সেও মাঝে মাঝে একই প্রশ্ন করে, আমার পরিবার কি এখনো আমার কথা মনে রেখেছে? ভাগ্যের খেলাটা সত্যিই অদ্ভুত, কারণ খুব শীঘ্রই এই দূরত্ব কমতে শুরু করবে। আর তখন বহুদিনের চাপা সত্য একে একে সামনে আসবে। সাগর নিজের কেবিনে বসে একের পর এক ফাইল লিখছে। সকালের মিটিং শেষ হলো, তার কাজ শেষ হয়নি, বরং এখন শুরু হয়েছে আসল কাজ। বিশাল কাছের জানালার ওপাশে নিউ ইয়র্ক শহর দেখা যাচ্ছে, আর টেবিলের উপরে ফাইলের পাহাড়। সাগর একটা ফাইল বন্ধ করে দীর্ঘশ্বাস ফেল। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকলো আনিকা। তার হাতে আরো অনেকগুলো ফাইলগুলো আকার দেখে সাগরের চোখ কপালে উঠে গেল। এইগুলো কি? ফাইল। সেটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এতগুলো কেন? কারণ আপনি পৃথিবীর অন্যতম বড় ব্যবসায়ী। আপনি যদি প্রতিদিন 3টা ফাইল সই করতেন তাহলে এত বড় সাম্রাজ্য গড়ে উঠতো না। আমার মনে হচ্ছে তুমি ইচ্ছা করে আমাকে কষ্ট দিচ্ছ। না স্যার, আমি শুধু আপনার বাস্তবতা মনে করিয়ে দিচ্ছি। বাস্তবতা খুব নিষ্ঠুর জিনিস। এত সই করতে করতে তো আমার হাতই ব্যথা হয়ে যাবে। ব্যথা হলে ডাক্তার দেখাবো, কিন্তু ফাইলগুলো আজই শেষ করে দেব। আমি এখন বুঝতে পারছি আমার কোম্পানির আসল বস কে। অবশ্যই বুঝতে পারলেন। আমি শুধু নামমাত্র মালিক, আসল ক্ষমতা হাতের। এতদিনে সত্যি উপলব্ধি হলো দেখে ভালো লাগছে। সাগর হেসে মাথা নাড়ল, তারপর একটা ফাইল খুলে সই করলো, বলল, জানো, মাঝে মাঝে মনে হয় এত টাকা পয়সার কোনো দরকার ছিল না। শান্তিতে ঘুমানোই সবচেয়ে বড় বিলাসিতা। এই জন্যই গরিব মানুষ ভালো। অল্প টাকা অল্প চিন্তা, যত বেশি টাকা তত বেশি টেনশন, যত বড় ব্যবসা তত বড় মাথা ব্যথা, যত বেশি সম্পদ তত বেশি রাতের ঘুম হারাম। বাহ, আজকে তো বেশ দার্শনিক হয়ে গেছো। আমি সত্য কথাই বলছি। অনেক সময় সাধারণ মানুষের জীবন ধনী মানুষের চেয়ে বেশি শান্তির হয়। তাহলে একটা কাজ করি। কি কাজ? তোমাকে একজন গরিব লোকের সাথে বিয়ে দিয়ে দেই, তাহলে সারা জীবন শান্তিতে থাকতে পারবে। কথা শুনে আনিকা একটু লজ্জা পেল না, বরং চেয়ারে হেলান দিয়ে বলল, আমার কোনো আপত্তি নেই, শুধু মানুষটা ভালো হতে হবে, আমাকে সম্মান করতে হবে, আমার পরিবারের সম্মান করতে হবে, আর আমাকে বুঝতে হবে, তাহলেই হবে। ও, দেখছি শর্ত কম না। এগুলো কোনো শর্ত না, এগুলো মানুষের মৌলিক গুণ। ভালো মানুষ হলে এমনিতেই থাকবে। আর যদি গরিব লোকটা দেখতে খারাপ হয়? সমস্যা নেই, চেহারা দেখে তো সংসার চলে না। যদি তার ব্যাংক ব্যালেন্সে মাত্র $100 থাকে? তবুও সমস্যা নেই, সৎ ভাবে উপার্জন করলেই হলো।
যদি সে ছোট একটা চাকরি করে? তবুও সমস্যা নেই, মানুষটা ভালো হলেই হবে। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি বিয়ের জন্য অনেক প্রস্তুতি নিয়ে রেখেছো। আমি বাস্তববাদী, আপনার মতো না। আমি আবার কি করলাম? আপনি ভাবেন পৃথিবীর সব সমস্যা টাকা দিয়ে সমাধান করা যায়। বেশিরভাগ যায়ও। সব না, কিছু জিনিস আছে যেগুলোর দাম টাকা দিয়ে মাপা যায় না। যেমন? বিশ্বাস, ভালোবাসা, পরিবার, মনের শান্তি। কথাগুলো বলেই আনিকা চুপ হয়ে গেল। সাগরও কিছুক্ষণ চুপচাপ রইল, কারণ কথাগুলো তার বুকের ভেতরে গিয়ে আঘাত করলো। বিশ্বাস, পরিবার, ভালোবাসা, এই তিনটা জিনিস তো 5 বছর আগে তার জীবন থেকে হারিয়ে গিয়েছিল। সাগর দ্রুত বিষয়টা বদলানোর জন্য বলল, ঠিক আছে, তাহলে আমি কাল থেকে তোমার জন্য গরিব পাত্র খোঁজা শুরু করছি। খুঁজতে পারেন, আমি অপেক্ষা করছি। এত আত্মবিশ্বাস কেন? কারণ আপনি খুঁজে পাবেন না। কেন? কারণ আপনি যাকে দেখবেন তার মধ্যে কোনো না কোনো সমস্যা খুঁজে বের করবেন, তারপর বলবেন এই ছেলে চলবে না, ওই ছেলে চলবে না, এই ছেলের উচ্চতা কম, ওই ছেলের আত্মবিশ্বাস কম, এই ছেলের ভবিষ্যৎ নেই, ওই ছেলের সাহস নেই। আমি কি এত খারাপ? আপনি খুব খুঁতখুঁতে। আর তুমি? আমি বাস্তববাদী। না, তুমি ভয়ঙ্কর। ধন্যবাদ। আবার ধন্যবাদ? আপনার মুখ থেকে বের হওয়া সব কথাই আমি প্রশংসা হিসেবেই নেই। একদিন তোমার জন্য সত্যিই সমস্যা হবে। সেদিন দেখা যাবে। দুজনেই হেসে উঠল। অনেকদিন পর সাগরে কেবিনে এমন প্রাণখোলা হাসির শব্দ শোনা গেল। বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজন কর্মচারী অবাক, কারণ তাদের কঠোর বসকে এভাবে হাসতে খুব কমই দেখা যায়। আর সাগর নিজেও বুঝতে পারছে না কবে থেকে এই মেয়েটার উপস্থিতি তার দিনের সবচেয়ে স্বাভাবিক অংশ হয়ে গেছে। রাত অনেক হয়েছে, বিশাল বাড়িটা সব আলো নিভে গেছে, শুধু সাগরের রুমের জানালার পাশে একটা হালকা আলো জ্বলছে। বিছানায় শুয়ে আছে সে, কিন্তু ঘুম আসছে না। এটা নতুন কিছু না, গত 5 বছরে এমন অসংখ্য রাত কেটেছে তার। চারপাশে সবকিছু আছে, টাকা আছে, ক্ষমতা আছে, সম্মান আছে, নাম আছে। পৃথিবী বড় বড় ব্যবসায়ীরা তার সাথে দেখা করার জন্য মাসের পর মাস অপেক্ষা করেন, কিন্তু তবুও একটা শূন্যতা রয়ে গেছে, যেটা কখনো কোনো কিছু দিয়েই পূরণ করা যায় না। সাগর ছাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এভাবে আর কতদিন? সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ, মিটিং, ফাইল, ব্যবসা। জীবনটা যেন একটা মেশিন হয়ে গেছে। মানুষ তো শুধু টাকা উপার্জন করার জন্য জন্মায় না, মানুষের একজন সঙ্গীও দরকার, যার সাথে নিজের কথা বলা যায়, যার কাছে নিজের কষ্টগুলো বলা যায়, যে মানুষটার দিনের শেষে পাশে বসে বলবে সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ চুপ করে রইল সে, তারপর চোখ বন্ধ করলো। আর তখনই তার সামনে ভেসে উঠল একটা পরিচিত মুখ। আনিকা, মেয়েটা দুষ্টু হাসি, অকারণে তর্ক করা, প্রতিটা কথার জবাব দেওয়া, ফুচকার জন্য জেদ ধরা, অফিসে তাকে বকা দেওয়া, সবকিছু একে একে মনে পড়তে লাগলো। সাগর হালকা হেসে ফেলল। আচ্ছা, আমি কি সত্যি আনিকাকে পছন্দ করতে শুরু করেছি, নাকি অনেকদিন একসাথে কাজ করার কারণে এমন মনে হচ্ছে? কিন্তু ওকে ছাড়া এখন অফিসটা কেমন যেন অসম্পূর্ণ লাগে। ও একদিন ছুটি নিলেও পুরো দিন বিরক্ত লাগে। ওর সাথে কথা না বললে দিনটাই যেন শেষ হয় না। আমি কি ওকে একবার বলে দেখব? কিন্তু যদি না করে দেয়, যদি বলে সে আমাকে সেভাবে দেখে না, যদি চাকরিটাই ছেড়ে দেয়, তাহলে তো সমস্যা হয়ে যাবে। ওকে হারাতে চাই না আমি। আবার কিছুক্ষণ চুপ, হঠাৎ তার মুখে অন্যরকম ভাব ফুটে উঠল। না, ভয় পাওয়ার কি আছে? আনিকা তো আমার অতীতের সব কিছু জানে। 5 বছর আগের ঘটনা জানে, জানে আমি কিভাবে ভেঙে পড়েছিলাম, জানে আমি কি হারিয়েছি, জানে আমি কিভাবে আবার দাঁড়িয়েছি। এত কিছু জানার পরেও তো সে আমার পাশেই আছে। তাহলে যদি সত্যি আমার জীবনে আসতে চায়, আসবে। আর যদি না চায়, আমি কখনো জোর করব না। ঠিক আছে, কালকে বলবো, যা হওয়ার হবে। পরের দিন সকাল, চৌধুরী গ্লোবাল কর্পোরেশনের অফিস। আনিকা যথারীতি সবার আগে এসে পৌঁছেছে। হাতে কফি, কাঁধে ফাইল, মুখে আত্মবিশ্বাস। নিজের ডেস্কে বসে কিছু কাজ করছিল। ঠিক তখনই ইন্টারকম বেজে উঠল। আনিকা, আমার কেবিনে আসো। জি স্যার, মে আই কাম ইন? কাম ইন। আনিকা ভেতরে ঢুকতেই কিছুটা অবাক হলো, কারণ আজ সাগরকে একটু অস্বাভাবিক লাগছে। সাধারণত সকালে কাজ শুরু করে দেয়, কিন্তু আজ তার সামনে কোনো ফাইল খোলা নেই, বরং সে চুপচাপ বসে আছে। স্যার, সব ঠিক আছে? আপনাকে আজকে একটু টেনশনে মনে হচ্ছে। হ্যাঁ, মানে একটা কথা ছিল। বলুন। ব্যাপারটা অফিসের না, তাহলে ব্যক্তিগত। আনিকার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল, কিন্তু সে কিছু বলল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। সাগর কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আমি সরাসরি বলছি, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার অভ্যাস আমার নেই। আমি তোমাকে পছন্দ করি আনিকা, অনেক দিন ধরেই করি। আর আমি চাই
তুমি আমার জীবনের অংশ হও। আমি তোমাকে বিয়ে করতে চাই। পুরো রুম নীরব হয়ে গেল। সাগর আনিকার দিকে তাকিয়ে রইল। সে ভেবেছিল মেয়েটা হয়তো অবাক হবে, হয়তো অবাক হয়ে যাবে, হয়তো কথা বলতে পারবে না। কিন্তু আশ্চর্যের বিষয়, আনিকার মুখে কোনো বিস্ময় নেই, কোনো চমক নেই, বরং সে একদম স্বাভাবিক। সাগর ভুরু কুচকে বলল, তুমি অবাক হওনি? না। একটু না? না তো। কেন? কারণ আমি জানতাম। কি জানতা? যে একদিন আপনি এই কথাটা বলবেন। আজ না হয় কাল, কাল না হয় 1 মাস পরে, কিন্তু বলবেন। আমি অনেক আগেই বুঝে গিয়েছিলাম। এত নিশ্চিত ছিলে কিভাবে? কারণ আপনার চোখে সেটা দেখা যেত। আপনি হয়তো নিজে বুঝতে একটু দেরি করেছেন, কিন্তু আমি অনেক আগেই বুঝেছিলাম। তাহলে তোমার উত্তর কি? এত তাড়াহুড়ো কেন? প্রশ্ন করেছেন মাত্র, একটু শ্বাস নিতে দিন। আনিকা, সিরিয়াসলি বলো। আমিও সিরিয়াস, আর উত্তরও দেব, কিন্তু তার আগে আমি একটা জিনিস জানতে চাই। আপনি কি নিশ্চিত এটা শুধু একাকিত্ব না? আপনি কি নিশ্চিত আপনি সত্যি আমাকে চান, আমাকে মানুষ হিসাবে, নাকি শুধু জীবনের শূন্যতা পূরণ করার জন্য? আমি নিশ্চিত, কারণ জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো কাউকে পাইনি যে আমার সামনে দাঁড়িয়ে আমাকে ভুল বলার সাহস রাখে, যে আমার অতীত জেনেও আমাকে অন্য চোখে দেখে না, যে আমার খারাপ সময়েও পাশে থাকে, আর যে আমাকে আবার হাসতে শিখিয়েছে। আনিকা চুপ করে শুনলো। তার চোখে তখন অদ্ভুত এক কোমলতা। আর সাগর অপেক্ষা করতে লাগলো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরের জন্য। কেবিনের ভেতরে তখন এক অদ্ভুত একটা নীরবতা। সাগর নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো একটা বলে ফেলেছে। যে মানুষটা কোটি কোটি ডলারের সিদ্ধান্ত নিতে 1 মিনিট সময় নেয় না, সেই মানুষটা এখন আনিকার উত্তরের অপেক্ষায় বসে আছে। আর আনিকা, সে একদম শান্ত, যেন কিছুই হয়নি, মুখে হালকা হাসি, চোখে দুষ্টামি ঝিলিক। সাগরের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সে চেয়ারে গিয়ে বসলো। তারপর খুব স্বাভাবিক গলায় বলল, আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখব। কি? আমি বললাম ভেবে দেখব। ভেবে দেখবে মানে? ভেবে দেখব মানে ভেবে দেখব। বাংলা ভাষায় এর থেকে সহজ ব্যাখ্যা আমার জানা নেই। সাগর কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তারপর এমন একটা মুখ করলো যেন পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কথা শুনেছে। তুমি আমাকে ওয়েট করতে বলছো? হ্যাঁ, তাতে সমস্যা কি? তুমি কি বুঝতে পারছো তুমি কাকে ওয়েট করতে বলছো? জি, আপনাকেই বলছি। না, আমি সিরিয়াস। তুমি জানো আমার সাথে একটা মিটিং করার জন্য কত মানুষ মাসের পর মাস অপেক্ষা করে, কত বড় বড় ব্যবসায়ী আমার একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে, কত দেশের মানুষ আমার সাথে 5 মিনিট কথা বলার জন্য সময় চাই, আর তুমি আমাকে বলছো অপেক্ষা করতে? তারা তো আপনার সাথে প্রেম করবে না, তারা আপনাকে বিয়েও করবে না, তারা আপনার সাথে সংসারও করবে না। তাই তাদের অপেক্ষা আর আমার অপেক্ষা এক জিনিস না। সাগর মুখ খুলে আবার বন্ধ করলো। কথাটা মন্দ বলেনি, বরং খুবই যুক্তিসঙ্গত, কিন্তু সে সেটা স্বীকার করবে কেন? তার মানে? তার মানে খুব সহজ। যখন আমি বিয়ে করব, তখন তো আমাকেই ভেবে দেখতে হবে আমি কার সাথে জীবন কাটাবো, সারা জীবন যার মুখ দেখতে হবে, যার সাথে ঝগড়া করব, যাকে সহ্য করব, সে আমাকে সহ্য করবে। সিদ্ধান্ত তো ছোট কোনো সিদ্ধান্ত না, তাই না? আমি কি এত অসহ্য? কখনো কখনো। ও, ধন্যবাদ। স্বাগতম। আমি তোমাকে প্রপোজ করলাম, তুমি আমাকে রিজেক্টও করলে না, আবার হ্যাঁও বললে না, শুধু বললে ভেবে দেখবে। তুমি কি ইচ্ছে করে আমাকে জ্বালাচ্ছ? একটু। একটু? আচ্ছা, একটু বেশি। সাগর মাথা নেড়ে হেসে ফেলল। এখন সে নিশ্চিত এই মেয়েটা তাকে ইচ্ছে করেই চালাচ্ছে। আর সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হলো সে কিছুই করতে পারছে না। আমি জীবনে অনেক কঠিন মানুষ দেখেছি, অনেক কঠিন ব্যবসায়িক আলোচনাও করেছি, কিন্তু তোমার সাথে তর্কে যেতে অসম্ভব। এইটাকে আমার প্রতিভা বলতে পারেন। না, এটাকে দুর্যোগ বলা উচিত। আপনার জীবনের সবচেয়ে সুন্দর দুর্যোগ। কথাটা বলেই আনিকা নিজেই হেসে ফেল। সাগর কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর অজান্তেই হাসল। তুমি জানো, অন্য কোনো মেয়ে হলে এতক্ষণে হয়তো লজ্জায় কথা বলতে পারতো না, আর তুমি বসে বসে আমাকে নিয়ে মজা করছো। কারণ আমি অন্য কোনো মেয়ে না, আমি আনিকা, আর আমি সহজে কাউকে ছাড় দেই না। এটা আমি গত 3 বছর ধরেই বুঝছি। তাহলে নতুন করে অবাক হচ্ছেন কেন? ভুল করেছি, তোমাকে আগে প্রপোজ করা উচিত ছিল না। এখন আফসোস হচ্ছে? হ্যাঁ, খুব হচ্ছে। দেরি হয়ে গেছে, এখন অপেক্ষা করতে হবে। কতদিন? দেখা যাক, 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাসও হতে পারে। মাস? তুমি পাগল নাকি? না, আমি শুধু আপনার ধৈর্যের পরীক্ষা করছি। আমি ধৈর্যশীল মানুষ না। জানি, তাই তো মজা লাগছে। আল্লাহ, আমি কোন বিপদে পড়লাম? এখনো
কিছুই শুরু হয়নি। আগে বিয়ে হোক, তারপর দেখবেন আসল বিপদ কাকে বলে। তুমি নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ। সত্য কথা বলতে আমার ভয় লাগে না। কয়েক মুহূর্ত দুজনেই চুপ করে রইল। তারপর সাগর হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে বলল, ঠিক আছে, ভেবে দেখো, যত খুশি ভেবে দেখো, কিন্তু খুব বেশি সময় নিও না, কারণ অপেক্ষা করা আমার অভ্যাস নেই। দেখলেন, এই জন্যই আপনাকে একটু অপেক্ষা করানো দরকার। সবকিছু এত সহজে পেয়ে গেলে মানুষ তার মূল্য বোঝে না। আমি কিন্তু এই কথাগুলো মনে রাখছি। মনে রাখুন, ভবিষ্যতে কাজে লাগতে পারে। সাগর মাথা নাড়ল। তার মুখে বিরক্তির ভাব থাকলেও ভেতরে ভেতরে সে খুশি, কারণ একটা জিনিস সে বুঝে গেছে, আনিকা যদি সত্যি না চাইতো তাহলে এতক্ষণে সরাসরি না বলে দিত, কিন্তু সে তা করেনি, বরং ইচ্ছে করেই তাকে জ্বালাচ্ছে। আর সেই জ্বালানোর মধ্যে যেন কোথাও একটা নরম সম্মতির আভাস লুকিয়ে আছে। আর আনিকা, সে জানালার দিকে তাকিয়ে মুচকি হাসলো, কারণ পৃথিবীর অন্যতম ক্ষমতাবান মানুষটাকে এভাবে অস্থির করতে পারার আনন্দ কম নয়। রাত তখন প্রায় 11:30। পুরো বাড়িটা নিস্তব্ধ। সাগর নিজের স্টাডি রুমে বসে আছে, সামনে ল্যাপটপ খোলা, কিন্তু কাজের প্রতি তার কোনো মনোযোগ নেই। আজ সারাদিন তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, আনিকা। মেয়েটা ইচ্ছে করেই তাকে ঝুলিয়ে রেখেছে, আর সে নিজেও বুঝতে পারছে না কেন বারবারই সেই কথোপকথন মনে পড়ছে। সাগর হালকা হেসে নিজের মাথা নাড়ল। বিজনেস টাইকুন সাগর চৌধুরী, যে মানুষ কোটি কোটি ডলারের ডিল নিয়ে চিন্তা করে না, সে এখন একটা মেয়ের উত্তরের জন্য অস্থির হয়ে বসে আছে। জীবন সত্যি অদ্ভুত। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকাতে সাগরের মুখের ভাব বদলে গেল। নামতে দেখে সে সোজা হয়ে বসলো। রবিন, বাংলাদেশ। সাগর সঙ্গে সঙ্গে কল রিসিভ করলো। হ্যালো রবিন, কিছু জানতে পেরেছো? জি স্যার, আপনি যার ব্যাপারে খোঁজ নিতে বলেছিলেন তার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সাগরের চোখ সরু হয়ে এলো। গত কয়েক মাস ধরে সে গোপনে নিজের অতীতের কিছু বিষয় খোঁজ করছিল, বিশেষ করে মিতু, সেই মেয়ে যার অভিযোগ তার জীবন তছনছ করে দিয়েছে। সাগর ধীরে ধীরে বলল, বলো, কি জেনেছো? স্যার, মিতু নামের মেয়েটার বিয়ে হয়েছে প্রায় 3 বছর আগে। তারপর? স্যার, তার স্বামীর নাম শুনলে আপনি অবাক হবেন। নাম বলো। সিয়াম। মুহূর্তের মধ্যে সাগর চেয়ার থেকে প্রায় উঠে দাঁড়ালো। তার চোখ বড় বড় হয়ে গেল। কি বললে? আবার বলো। জি স্যার, মিতুর স্বামী আপনার বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সিয়াম। সাগরের হাত শক্ত হয়ে গেল, মুখের সব রং যেন উধাও হয়ে গেল। কয়েক সেকেন্ড সে কোনো কথা বলতে পারল না। তার মাথার ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। না না, এটা সম্ভব না। তুমি নিশ্চিত? শতভাগ নিশ্চিত স্যার। আমি একাধিক সূত্র থেকে তথ্য যাচাই করেছি। তাদের বিয়ে হয়েছে 3 বছর আগে এবং বর্তমানে তারা একসাথে আছে। সাগর ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল। তার বুকের ভেতর ধক ধক শব্দ হচ্ছে, কিন্তু আসল ধাক্কা তখনও বাকি ছিল। রবিন আবার বলল, স্যার, আরো একটা তথ্য পেয়েছি, এইটাই সবচেয়ে অদ্ভুত। কি তথ্য? গোপন সূত্রে জানতে পেরেছি মিতু এবং সিয়াম প্রায় 6 বছর ধরে সম্পর্কে ছিল, মানে আপনার জীবনের সেই ঘটনা ঘটার আগ থেকে। এবার সত্যি সাগরের মাথা ঘুরে গেল। সে স্থির হয়ে বসে রইল। কয়েক সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, কোনো শব্দ নেই। রবিন চুপ, কারণ সে বুঝতে পারছে খবরটা কত বড়। অবশেষে সাগর ফিসফিস করে বলল, 6 বছর? তুমি নিশ্চিত? জি স্যার, প্রমাণ ছাড়া আমি আপনাকে কখনো রিপোর্ট দিই না। তারা বহুদিন ধরে সম্পর্কের মধ্যে ছিল। কিন্তু যদি তারা 6 বছর ধরে সম্পর্কে থাকে, তাহলে মিতু আমাকে বারবার প্রপোজ করতো কেন? কেন আমার পেছনে ঘুরতো? কেন সবার সামনে ভালোবাসার নাটক করতো? কথাগুলো বলতে বলতে তার গলা ভারী হয়ে গেল। হঠাৎ তার মাথায় 5 বছর আগের অসংখ্য দৃশ্য ভেসে উঠল। মিতুর বারবার প্রপোজ করা, তার রাগ, তার হুমকি, এর ফল তোমাকে পেতেই হবে। সেই কথাটা যেন আবার কানে বাজলো। সাগর হঠাৎ উঠে দাঁড়ালো। তার চোখে এখন আর হতবাক ভাব নেই, বরং অন্য কিছু সন্দেহ, ভয়ঙ্কর সন্দেহ। রবিন, আরো খোঁজ নাও। আমি সব জানতে চাই, একটাও তথ্য বাদ যাবে না। মিতু, সিয়াম, তাদের পরিবার, তাদের পুরনো যোগাযোগ, সবকিছু। জি স্যার, আমি কাজ শুরু করে দিচ্ছি। যত টাকা লাগে লাগুক, আমি সত্য জানতে চাই। 5 বছর আগে আসলে কি হয়েছিল আমি জানতে চাই। ইনশাআল্লাহ স্যার, খুব দ্রুত রিপোর্ট নিয়ে আসবো। কল কেটে গেল। পুরো রুম আবার নিস্তব্ধ, কিন্তু এবার সেই নীরবতার আগের মতো নেই। সাগর জানালার সামনে গিয়ে দাঁড়ালো। দূরে শহরের আলো জ্বলছে, কিন্তু তার চোখে এখন অন্য ছবি। মিতুর মুখ, সিয়ামের মুখ, আর 5 বছর আগে সেই রাত। না, এতদিন আমি ভেবেছি এটা শুধু একটা দুর্ঘটনা ছিল, কিন্তু
এখন মনে হচ্ছে এর পেছনে আরো বড় কিছু আছে। যদি সত্যি মিতু আর সিয়াম আগে থেকেই সম্পর্কে থাকে তাহলে পুরো ঘটনাটা নতুনভাবে ভাবতে হবে। তাহলে কি আমাকে ইচ্ছে করে ফাঁসানো হয়েছিল? তাহলে কি আমার সবচেয়ে কাছের মানুষই আমার সর্বনাশ করেছে? তুই যদি সত্যি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে থাকিস তাহলে আমি তোকে কখনো ক্ষমা করব না। আমি আমার জীবন হারিয়েছি, আমার পরিবার হারিয়েছি, আমার সম্মান হারিয়েছি। এই 5 বছর আমি একা কাটিয়েছি। এর পেছনে যদি তোর হাত থাকে তাহলে সত্য সামনে আসবেই। কয়েক মুহূর্ত চুপ থেকে সে গভীর শ্বাস নিল, তারপর ধীরে ধীরে বলল, না, এবার আর দূরে বসে থাকলে হবে না। আমাকে বাংলাদেশে যেতে হবে, নিজের চোখে সব দেখতে হবে। 5 বছর আগে কি হয়েছিল সেটা জানতে হবে। আমি আর পালিয়ে বেড়াবো না। এবার সত্যের মুখোমুখি দাঁড়ানোর সময় এসেছে। সেই মুহূর্তে সাগর চৌধুরী একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। যে দেশে সে 5 বছর আগে অপমানিত হয়ে চলে গিয়েছিল সেই দেশে সে ফিরবে। তবে এবার অসহায় সাগর হিসাবে নয়, ফিরবে আমেরিকার প্রভাবশালী বিজনেস টাইকুন সাগর চৌধুরী হিসাবে। তার অজান্তেই হাজার হাজার মাইল দূরে বাংলাদেশের ভাগ্য আবার ধীরে ধীরে পুরনো হিসাব মেলানোর প্রস্তুতি নিতে শুরু করেছে। কয়েকদিন কেটে গেছে। এই কয়েকদিনে সাগর এক মুহূর্ত সময় নষ্ট করেনি। রবিনের মাধ্যমে একের পর এক তথ্য বের করেছে, পুরনো রেকর্ড, পূর্ণ সাক্ষী, ফোন কলের তথ্য, মিতু আর সিয়ামের অতীত, সবকিছু। যতই তদন্ত এগিয়েছে ততই স্পষ্ট হয়েছে 5 বছর আগের ঘটনাটা কোনো দুর্ঘটনা ছিল না, বরং পরিকল্পিত ষড়যন্ত্র। এদিকে আনিকাও সবকিছু জেনে গেছে। প্রতিটা রাত সাগরের পাশে বসে তাকে সাহস দিয়েছে। একদিন রাতে, তুমি আর কতদিন এই অতীত থেকে পালিয়ে বেড়াবে সাগর? যদি সত্যি নির্দোষ হও তাহলে সত্যকে সামনে নিয়ে আসো, নিজের পরিবারকে ফিরিয়ে আনো, নিজের সম্মান ফিরিয়ে আনো। আমি ভয় পাই না, কিন্তু আবার সবকিছুর মুখোমুখি হতে ইচ্ছে করে না। তোমাকে করতেই হবে, কারণ তোমার মা আজও তোমার জন্য কাঁদছে, তোমার বাবা আজও অপেক্ষা করছে, তোমার বোন আজও বিশ্বাস করে তার ভাই নির্দোষ। তুমি শুধু নিজের জন্য না, তাদের জন্য ফিরে যাবে। সেদিনই সিদ্ধান্ত নিয়েছিল সাগর, সে বাংলাদেশে ফিরবে, সব সত্য প্রকাশ করবে এবং সব ঝামেলা শেষ করে নতুন জীবন শুরু করবে বাংলাদেশ। একটি আভিজাত রেস্টুরেন্ট। শ্যাম আর মিতু পাশাপাশি বসে খাচ্ছে। আজকাল তোমাকে খুব চিন্তিত লাগে। জানি না কেন, মাঝে মাঝে মনে হয় পুরনো কিছু আবার সামনে আসবে। 5 বছর হয়ে গেছে, এখন আর কেউ কিছু প্রমাণ করতে পারবে না। আশা করি তাই। ঠিক তখনই তাদের টেবিলের সামনে দুজন মানুষ এসে দাঁড়ালো। মিতু প্রথমে খেয়াল করেনি, কিন্তু যখন মাথা তুলে তাকালো তার মুখের রং মুহূর্তেই উধাও হয়ে গেল। সিয়াম তাকিয়ে জমে গেল, তার চোখ বিস্ফোরিত হওয়ার উপক্রম। সামনে দাঁড়িয়ে আছে সাগর আর তার পাশে আনিকা। কয়েক সেকেন্ড পুরো পৃথিবী যেন থেমে গেল। সাগর, তুই? কিন্তু সাগর কোনো কথা বলল না, এক পা সামনে এগিয়ে গেল। তারপর পুরো রেস্টুরেন্ট যেন কেঁপে উঠল সাগরের থাপ্পড়ে। সিয়াম চেয়ার থেকে প্রায় পড়ে গেল। চারপাশে সবে হতবাক। সাগরের চোখ তখন রাগে লাল। 5 বছরে জমে থাকা কষ্ট যেন বিস্ফোরিত হয়েছে। কেন করেছিস আমার সাথে এরকম? বল। আমি তোকে বন্ধুর থেকেও বেশি ভাই ভাবতাম। আমার জীবনের প্রতিটা সুখ দুঃখ তোকে বলেছি, আর তুই আমার জীবনটা এভাবে শেষ করে দিলি। আমি তোকে কি ক্ষতি করেছিলাম? সিয়াম ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার চোখেও রাগ। বছর পর বছর জমে থাকা হিংসা যেন বেরিয়ে এলো। হ্যাঁ, বেশ করেছি, একদম ঠিক করেছি। তুই জানতে চাস কেন করেছি? কারণ আমি তোকে সহ্য করতে পারতাম না। কি বলছিস তুই? সত্যি বলছি। সবসময় তুই, সব জায়গায় তুই। ক্লাসে তুই প্রথম, শিক্ষকদের প্রিয় তুই, বন্ধুদের প্রিয় তুই, সব মেয়েদের পছন্দ তুই। সবাই শুধু সাগর সাগর সাগর, মনে হতো আমি যেন অস্তিত্বহীন। চারপাশে সবাই নিঃশব্দে শুনছে। সিয়াম চিৎকার করে যাচ্ছে, আমি তোর চেয়ে কম পড়াশোনা করতাম না, আমি তোর চেয়ে কম স্মার্ট ছিলাম না, অনেক ক্ষেত্রে আমি তোর চেয়ে সুন্দর ছিলাম, কিন্তু কেউ আমাকে দেখতো না। এরা আমার দিকে না তাকিয়ে তোর পিছনে ঘুরতো, শিক্ষকরা তোর প্রশংসা করত, আমার নাম যেন কারো মুখে ছিলই না। সাগর অবিশ্বাসের চোখে তাকিয়ে আছে, সে যেন বিশ্বাসই করতে পারছে না এসব সিয়াম বলছে। আমি তখনই ঠিক করেছিলাম তোকে এমন ভাবে শেষ করব যাতে তুই আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারিস। সিয়াম থামো, এগুলো বলো না। আজ বলবো, সব বলবো। এতদিন বুকের মধ্যে ছিল, আজ সব বের হবে। তাহলে সত্যি সব তোর পরিকল্পনা ছিল? হ্যাঁ, মিতুকে ব্যবহার করেছি, তোকে ফাঁদে ফেলেছি, তোকে জেলে পাঠিয়েছি, তোকে সমাজের চোখে অপরাধী বানিয়েছি, কারণ আমি চেয়েছিলাম তুই শেষ হয়ে যাস।
মুহূর্তের জন্য সাগরের চোখ বন্ধ হয়ে গেল। তার মায়ের কান্না মনে পড়ল, বাবার ভেঙে পড়া মুখ মনে পড়ল, ইরার কথা মনে পড়ল, 5 বছরের একাকিত্ব মনে পড়ল। তারপর ধীরে ধীরে চোখ খুলল, কিন্তু এবার আর রাগ নেই, বরং অদ্ভুত শান্তি। সিয়াম, 5 বছর আমি একটা প্রশ্নের উত্তর খুঁজেছি, আজ সেটা পেয়ে গেলাম। আজ বুঝলাম আমি দোষী ছিলাম না, আজ বুঝলাম আমার বিবেক ঠিক ছিল। তাতে কি হয়েছে? এখনো কেউ কিছু প্রমাণ করতে পারবে না। 5 বছর হয়ে গেছে। কে বলেছে? মানে? সাগর পেছনে তাকালো। পরের মুহূর্তে কয়েকজন পুলিশ অফিসার রেস্টুরেন্টে ঢুকে পড়ল। সিয়াম আর মিতুর মুখ সাদা হয়ে গেল। আমি বাংলাদেশে আসার আগে সব প্রমাণ সংগ্রহ করেছি। তোদের পুরনো মেসেজ, পুরনো কল রেকর্ড, সাক্ষীদের জবানবন্দি, সবকিছু পুলিশের কাছে আছে। আমি এবার প্রস্তুতি নিয়েই এসেছি। সিয়াম এবং মিতু, আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা অভিযোগ এবং প্রতারণার মামলা, গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আপনাদের আমাদের সাথে যেতে হবে। সাগর প্লিজ আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করেছি। ভুল আর অপরাধ এক জিনিস না। তোরা শুধু আমার জীবন নষ্ট করিসনি, আমার পরিবারের জীবনও নষ্ট করেছিস। আজ বিচার হবে। পুলিশ তাদের হাত কড়া পরিয়ে নিয়ে যেতে লাগলো। সিয়াম শেষবারের মতো পেছনে তাকালো। তার চোখে এখন আর অহংকার নেই, শুধু ভয়। আর সাগর, সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। 5 বছরের অন্ধকারে একটা বড় অংশ আজ শেষ হয়েছে, কিন্তু তার সামনে এখনো সবচেয়ে বড় মুহূর্ত বাকি। নিজের পরিবারকে আবার সামনে থেকে দেখা। বাংলাদেশ। সন্ধ্যা নেমে এসেছে, আকাশে হালকা বাতাস বইছে। কালো একটা গাড়ি ধীরে ধীরে এসে থামলো সেই পরিচিত বাড়িটির সামনে। 5 বছর আগে যে বাড়ি ছেড়ে সাগর চলে গিয়েছিল, আজ আবার সেই বাড়ি ফিরে এসেছে। গাড়ির ভিতর বসে সাগর কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ স্থির হয়ে আছে বাড়িটার দিকে। প্রতিটা ইট, প্রতিটা দেওয়াল, প্রতিটা কোণ তার চেনা। এই উঠোনে সে খেলেছে, এই বারান্দায় বসে পড়াশোনা করেছে, এই ঘরেই তার শৈশব কেটেছে। তার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে উঠল। পাশে বসে থাকা আনিকা ধীরে ধীরে পড়ল। ভয় লাগছে? আমেরিকার বড় বড় ব্যবসায়ীদের সামনে দাঁড়ালে ভয় লাগে না, কিন্তু আজ আমার হাত কাঁপছে। 5 বছর পর নিজের বাড়িতে ফিরছি, জানি না সবাই কেমন আছে। সব ঠিক হবে। তোমার পরিবার তোমার জন্য অপেক্ষা করছে। আজ তাদের অপেক্ষার শেষ দিন। সাগর গভীর শ্বাস নিল, তারপর গাড়ি থেকে নেমে পড়ল। আনিকাও নামলো। ধীরে ধীরে তারা বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। সাগরের হাত কাঁপছে। সে দরজায় নক করলো। ভেতর থেকে পরিচিত একটা কণ্ঠ ভেসে এলো। আচ্ছি। সাগরের বুকের ভেতরটা কেঁপে উঠল। 5 বছর পর আবার সেই কণ্ঠ শুনছে। কয়েক সেকেন্ড পর দরজা খুলল। সাগরের মা দরজা খুলতেই থমকে গেলেন। তার হাত থেকে ট্রের গ্লাস পড়ে ভেঙে গেল। চোখ বড় বড় হয়ে গেছে। তিনি যেন বিশ্বাসই করতে পারছেন না তার সামনে দাঁড়িয়ে আছে সাগর, তার ছেলে, তার হারিয়ে যাওয়া সন্তান। সাগর, আমার সাগর। মা। আর এক মুহূর্ত দেরি হলো না। সাগরের মা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। হাউমাউ করে কাঁদতে লাগলেন। বাবা, তুই কোথায় ছিলি এতদিন? কেন আমাদের ছেড়ে চলে গিয়েছিলি? একবারও কি তোর মায়ের কথা মনে পড়েনি? একবারও কি ফোন করতে ইচ্ছা করেনি? আমি প্রতিদিন তোর জন্য কেঁদেছি বাবা, প্রতিটা দিন। সাগর মাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার নিজের চোখ দিয়েও পানি পড়ছে। মা, আমি আর কোথাও যাব না। আমি ফিরে এসেছি, তোমাদের কাছেই ফিরে এসেছি। ভেতর থেকে আওয়াজ শুনে ইরা বাইরে বেরিয়ে এলো। প্রথমে সে কিছু বুঝতে পারল না, তারপর সাগরকে দেখে স্থির হয়ে গেল। চোখের পলকে তার চোখ ভিজে উঠল। ভাইয়া। সাগর তাকালো। তার 5 বছরের ছোট বোনটার এখন বড় হয়ে গেছে, কিন্তু তার চোখে এখনো সে আগের ভালোবাসা। ইরা হঠাৎ দৌড়ে এসে সাগরকে জড়িয়ে ধরল। ভাইয়া, তুমি সত্যি এসেছো? আমি কি স্বপ্ন দেখছি? তুমি আমাকে ছেড়ে আর যাবে না তো? আমি তোমাকে অনেক মিস করেছি ভাইয়া, অনেক মিস করেছি। পাগলি মেয়ে, এত বড় হয়ে গেছিস তবু আগের মতোই কান্নাকাটি করিস? করবই তো। তুমি জানো আমি কত কেঁদেছি। সবাই যখন তোমাকে খারাপ বলতো তখন আমি ঝগড়া করতাম। আমি বলতাম আমার ভাইয়া এমন না, কেউ বিশ্বাস করতো না, কিন্তু আমি করতাম। সাগরের চোখ আবার ভিজে উঠল। এদিকে চিৎকার শুনে সাগরের বাবা, চাচা, চাচি সবাই বেরিয়ে এলেন। সাগরের বাবা সাগরকে দেখে থমকে গেলেন। তার চোখ লাল হয়ে উঠল, কিন্তু তিনি কিছু বলতে পারলেন না, শুধু ছেলের দিকে তাকিয়ে রইলেন। সাগর ধীরে ধীরে বাবার সামনে গিয়ে দাঁড়ালো। বাবা। পরের মুহূর্তে সাগরের বাবা তাকে বুকে টেনে নিলেন, কিন্তু তার কণ্ঠে কেঁপে উঠল। বোকা ছেলে, এতদিন কোথায় ছিলি? একবারও কি ভাবিসনি তোর বাবা মা বেঁচে আছে না মরে গেছে? আমি তোকে খুঁজেছি, অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। আজকে তোকে দেখে মনে হচ্ছে আবার বেঁচে উঠলাম।
বাবা তুই ফিরে এসেছিস, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় সুখ। পুরো বাড়ি কান্নায় ভরে গেল। কেউ আনন্দে কাঁদছে, কেউ স্বস্তিতে কাঁদছে, কেউ বিশ্বাসই করতে পারছে না যে সাগর সত্যি ফিরে এসেছে। কিছুক্ষণ পর সাগর সবার দিকে তাকিয়ে বলল, আর কাঁদবেন না, আজ কান্নার দিন না, আজ আনন্দের দিন। আমি ফিরে এসেছি। আজ আমার ঘাড়ে কোনো পাপের বোঝা নেই, কোনো মিথ্যা অপবাদ নেই। আমি আজ নির্দোষ প্রমাণিত হয়েছি। আসল অপরাধীরা ধরা পড়েছে, তারা শাস্তি পাবে। আমি আজ মাথা উঁচু করে আপনাদের সামনে দাঁড়িয়েছি। সবে আবেগে কেঁদে ফেলল। সাগরের মা দুহাত তুলে বললেন, আলহামদুলিল্লাহ, আমি জানতাম আমার ছেলে নির্দোষ। আল্লাহ এতদিন পর হলেও সত্য প্রকাশ করেছেন। ঠিক তখনই তার চোখ পড়ল সাগরের পেছনে দাঁড়িয়ে থাকা আনিকার দিকে। আনিকা এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে সব দেখছিল। সাগরের মা অবাক হয়ে বললেন, বাবা, এই মেয়েটা কে? সবাই তখন আনিকার দিকে তাকালো। আনিকা একটু লজ্জা পেয়ে মাথা নিচু করলো। সাগরের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। মা, ওর নাম আনিকা। আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ও আমার পাশে ছিল। যখন আমার পাশে কেউ ছিল না, তখনও ও ছিল। আমার অতীত জানে, আমার সব কষ্ট জানে, আর আমি ওকে পছন্দ করি। আমি ওকে বিয়ে করতে চাই। যদি তোমরা সবাই রাজি থাকো, তাহলে আমি আনিকাকে আমার জীবনের সঙ্গী করতে চাই। পুরো বাড়ি কয়েক সেকেন্ড চুপ হয়ে রইল। তারপর ইরা হঠাৎ চিৎকার করে উঠল, আমি রাজি, 100 বার রাজি। ভাইয়া তুমি আজই বিয়ে করো, আমি এখনই নাচ শুরু করে দিব। সবাই হেসে ফেল। সাগরের মা এগিয়ে এসে আনিকার হাত ধরলেন। তার চোখ ভেজা, কিন্তু মুখে মায়া ভরা হাসি। মা, আমার ছেলেকে এতদিন আগলে রাখার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি যদি সত্যি আমার ছেলেকে ভালোবেসে থাকো, তাহলে আজ থেকে তুমিও এই বাড়ির মেয়ে। আন্টি, না মা, আমি সাগরকে কখনো একা ছেড়ে যাব না। যতদিন বাঁচবো ওর সাথেই থাকবো। সাগরের মা সঙ্গে সঙ্গে তাকে বুকে জড়িয়ে ধরলেন। আর সাগর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল 5 বছর আগে যে পরিবারটা ভেঙে গিয়েছিল, আজ সেই পরিবারটা আবার এক হতে শুরু করেছে। সাগরের ফিরে আসার খবর মুহূর্তের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়ল। যে বাড়িটা এতদিন নীরব ছিল, আজ সেখানে উৎসবের আমেজ। এরা তো আনন্দে একেবারে পাগল হয়ে গেল। আমি কিছু শুনতে চাই না। 5 বছর পরে আমার ভাইয়া ফিরে এসেছে, আজই বিয়ে হবে। এতদিনের সব দুঃখের পর আজ আমাদের বাড়িতে শুধু আনন্দ হবে। মেয়েটাও তো আমাদের খুব পছন্দ হয়েছে, আর দেরি করার কি আছে? ঠিকই বলেছো, আল্লাহ এতদিন পর আমাদের ঘরে সুখ ফিরিয়ে দিয়েছেন, আমরা আর দেরি করব না। আনিকা লজ্জায় মাথা নিচু করে বসে আছে। সাগর তার দিকে তাকিয়ে মুচকি হাসল। কি ম্যাডাম, এতদিন আমাকে অপেক্ষা করিয়েছো, এখন কি বলো? আমি তো শুধু ভেবে দেখছিলাম, সিদ্ধান্ত তো অনেক আগেই নিয়ে ফেলেছিলাম। তাহলে আমাকে জ্বালিয়েছিলে? একটু না, অনেক। উফ, তোমরা এখন থেকেই শুরু করে দিয়েছো, আগে বিয়েটা হোক। সবাই হেসে উঠল। সন্ধ্যা গড়িয়ে রাত। বাড়িটা আলোয় ঝলমল করছে। আত্মীয় স্বজন, প্রতিবেশী, পরিচিত মানুষের পুরো বাড়ি ভরে গেছে। অনেকেই সাগরকে দেখে আবেগে কেঁদে ফেলছে। যারা একসময় সন্দেহ করেছিল, তারাও আজ মাথা নিচু করে আছে, কারণ সত্য প্রকাশ পেয়েছে। আর সাগর আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কাদের সাহেব এসে বসলেন, সবাইকে ডাকা হলো। আনিকা লাল শাড়ি পরে বসে আছে, লজ্জায় তার মুখ লাল হয়ে আছে। এরা বারবার এসে খোঁচা মারছে। ভাবি, এখনো সময় আছে, পালিয়ে যাবে নাকি? তোমার ভাইকে আমার মতো আর কে সামলাবে বলো? তাই আমাকেই করতে হবে। ওহ, বিয়ের আগেই জবাব দিতে শিখে গেছেন। ওদিকে সাগরও বসে আছে, তার মুখে আজ অনেকদিন পর সত্যিকারের শান্তি। সাগর চৌধুরী, আপনি কি অনিকা রহমানকে বিবাহ করতে রাজি আছেন? জি, আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ, আমি রাজি আছি। তৃতীয়বারও একই উত্তর। এদিকে আনিকাও মৃদু কণ্ঠে সম্মতি দিল। কিছুক্ষণ পর কাজী সাহেব হাসি মুখে ঘোষণা করলেন, আলহামদুলিল্লাহ, আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। পুরো বাড়ি হাততালি আর আনন্দে ভরে গেল। এরা চিৎকার করে উঠল, ইয়ে, অবশেষে আমার ভাইয়ের বিয়ে হয়ে গেল। রাত গভীর, সব আনুষ্ঠানিকতা শেষ। অতিথিরা ধীরে ধীরে বিদায় নিয়েছে। ফুল দিয়ে সাজানো ঘরে বসে আছে আনিকা। তার বুকের ভেতর হালকা কাঁপুনি কাজ করছে। কিছুক্ষণ পর দরজা খুলে ভেতরে ঢুকলো সাগর। আজ প্রথমবারের মতো দুজন একা। সাগর ধীরে ধীরে এসে সামনে বসলো। কিছুক্ষণ দুজনে চুপ। তারপর সাগর হেসে বলল, এত চুপচাপ কেন? যে মেয়ে আমাকে সারাদিন কথা শোনায়, সে আজ এত শান্ত কেন? সব সময় কি এইরকম হওয়া যায়? দুজনেই মৃদু হেসে উঠল। কিছুক্ষণ পর সাগরের মুখটা গম্ভীর হয়ে গেল। যায় না, কিন্তু তোমার ক্ষেত্রে আমি সবকিছুই সম্ভব মনে করি। ধন্যবাদ। হঠাৎ ধন্যবাদ কেন?
আমার জীবনে আসার জন্য, আমার অতীত জানার পরেও পাশে থাকার জন্য। আমি যখন নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম তখন আমাকে আবার বাঁচতে শেখানোর জন্য। তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত আমার, কারণ তুমি আমাকে বিশ্বাস করেছো, নিজের জীবনে জায়গা দিয়েছো, আর সবচেয়ে বড় কথা তুমি আমাকে ভালোবেসেছো। আজ থেকে আর কোনো কষ্ট একা সহ্য করতে হবে না। তোমার কষ্ট আমার, আমার কষ্ট তোমার, আমরা একসাথে সবকিছু সামলাবো। একটা কথা বলি? বলো। তোমাকে প্রথম দিন দেখেই ভেবেছিলাম তুমি খুব রাগী মানুষ, কিন্তু এখন বুঝেছি তুমি আসলে অনেক নরম মনের। এই কথা কাউকে বলবে না, আমার সম্মান নষ্ট হয়ে যাবে। অনেক দেরি হয়ে গেছে, তোমার সব গোপন তথ্য এখন আমার কাছে আছে। তাহলে আমি বিপদে আছি, অনেক বড় বিপদে। আবারও দুজনের হাসি ভেসে উঠল। বাইরে রাত আরো গভীর হলো, আর ভেতরে দুজন মানুষ তাদের নতুন জীবনের স্বপ্ন বুনতে লাগলো। একটা জীবন যেখানে আর কোনো মিথ্যা অপবাদ নেই, কোনো অন্ধকার অতীত নেই, আছে শুধু বিশ্বাস, ভালোবাসা আর একসাথে পথ চলার প্রতিশ্রুতি। এভাবেই সাগর ও আনিকার নতুন জীবনের শুরু হলো।